বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর 2025, বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 66তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের আজকে প্রথম ক্লাস। সুনির্দিষ্ট প্রতিকার আইন বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। আইনটা মাত্র 57টা ধারা, কোনো তফসিল টফসিল নাই, শুধু 57টা ধারা। এই 57টা ধারার মধ্যে আমরা অলমোস্ট সব ধারাগুলোই পড়বো, হাতে গোনা দুই একটা ছাড়া। তবে এই ধারাগুলো যদি আমরা এখানে যা পড়বো, বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে 10টা প্রশ্ন আসে, 10 মার্ক। তো এই 57টা ধারা যদি কেউ আমরা এখানে যেভাবে পড়বো এভাবে যদি পড়তে পারেন, 7-8 অনায়াসেই তোলা যাবে। 10-এর কথা আমরা বলি না, দুই একটা দুইটা তিনটা ছেড়ে দিলাম, 7 ইনশাল্লাহ পাওয়া কোনো ব্যাপার না যদি ন্যূনতম একটু কষ্ট করেন। তাহলে 50-এ যদি এইখান থেকে 7 পেয়ে যাই, তাহলে তো ওই আপনার দেওয়ানি কার্যবিধি বলেন, ফৌজদারি বলেন, দণ্ডবিধি বলেন, এগুলো তো একটা সমুদ্র। কয়েকটা 5-6টা সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে একটা দেওয়ানি কার্যবিধি হয়, বুঝতে পেরেছেন? তো এজন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা খুব যত্ন সহকারে পড়ব, সবাই বুঝে বুঝে পড়ব। এবং এখান থেকে প্রিলিতে যেরকম 10 মার্ক আসে, রিটেনেও এখান থেকে একটা প্রশ্ন আসে 15 মার্কের। তো 57 মার্ক, মাত্র ধারা 57টা, বাট এর মানে আহ, যে আহ, গুরুত্বপূর্ণ যেটা অন্যান্য সাবজেক্টের চেয়ে এটা কোনোই কম গুরুত্বপূর্ণ না। তো দেখেন, আমরা প্রথমেই এটা পড়ার আগে একটু বলে রাখি যে আমরা এই যে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় যে 7টা আইন পড়বো, 7টা আইন আমরা প্রথমে যদি এইভাবে বলি: ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন, তামাদি আইন, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস। এই 7টা সাবজেক্টের থেকে আপনার 100 মার্কের প্রশ্ন হয়। তো এর মধ্যেই যে আজকে আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার আইন শুরু করতে যাচ্ছি, এখান থেকে আসবে প্রিলিমিনারি পরীক্ষায় কয়টা প্রশ্ন? 10টা। তো এই যে 7টা আইন প্লাস এই 7টা আইন ছাড়াও যত আইন আছে পৃথিবীতে, যত আইন আছে, এই আইনগুলোকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। দুইটা শ্রেণীতে ভাগ করি কিভাবে? যদি আমরা মানুষের কথা বলি, মানুষ কয় শ্রেণী? 2 শ্রেণী, পুরুষ আর মহিলা, নাকি? তো আইনও এরকম 2 শ্রেণী। একটা হলো আপনার প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল, পদ্ধতিগত আইন। আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ ল বা মূল আইন। তো প্রসিডিউরাল ল আসলে কাকে বলে? প্রসিডিউরাল ল হলো যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করছে। পদ্ধতি, প্রসিডিউরাল মানে কি? পদ্ধতি। তা যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করেছে সেই আইনটাকে বলে প্রসিডিউরাল ল। আমরা এতদিন যে দেওয়ানি কার্যবিধি পড়েছি, দেওয়ানি কার্যবিধিতে একটা দেওয়ানি মামলা কোথায় দায়ের হবে, কিভাবে দায়ের হবে, কত দিনের মধ্যে দায়ের হবে, কিভাবে জাজমেন্ট দিবে, কিভাবে জারি মামলা করবে, এইগুলো আছে। তো দেওয়ানি কার্যবিধি একটা প্রসিডিউরাল ল, বা প্রসিডিউরাল ল এর একটা সিনোনিম বা প্রতিশব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ ল। ঠিক আছে। অপরদিকে যে আইনে বিভিন্ন শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করছে, কি বলেন? শাস্তি বা প্রতিকার। কিন্তু ওই শাস্তি বা প্রতিকার আপনি পাবার জন্য কোথায় মামলা করবেন, কোন পদ্ধতিতে করবেন, সেটা ওই আইনে বলে নাই। ওই আইনে জাস্ট দুইটা বিষয় বলছে: শাস্তি অথবা প্রতিকার। উদাহরণস্বরূপ, দণ্ডবিধিতে ধরেন চুরির সংজ্ঞা আছে, চুরির শাস্তি আছে। কিন্তু চুরির মামলা থানায় করবেন না কোর্টে করবেন, নাকি ম্যাজিস্ট্রেটের কাছে করবেন? বিচার করবে কে, তদন্ত করবে কে, সাক্ষ্য গ্রহণ কেমনে হবে, সাজা কত হবে, এইগুলা মানে সাজা কিভাবে দিবে, এইগুলা দণ্ডবিধিতে নাই। দণ্ডবিধিতে জাস্ট শাস্তি আর সংজ্ঞা দিয়ে শেষ করে দিছে। তাহলে দণ্ডবিধি আমরা একটা সূত্রের সাথে মিলাই, যে আইনে শাস্তি বা প্রতিকার আলোচনা করছে সেটা বলে সাবস্টেন্টিভ ল। তাহলে দণ্ডবিধি আমরা শেষ করে এসেছি। দণ্ডবিধি একটা কি আইন? সাবস্টেন্টিভ ল বা মূল আইন বা তত্ত্বগত আইন। আর দণ্ডবিধির মামলা যদি আমি করতে চাই, তাহলে আমার একটা পদ্ধতিগত আইন লাগবে। তাহলে সেই পদ্ধতিগত আইনটা হলো ফৌজদারি কার্যবিধি। বুঝতে পারছেন? আমি সবসময় আপনাদের বুঝাই যে প্রসিডিউরাল ল হলো একটা বন্দুকের মতো। বন্দুক, শুধু বন্দুকে কাজ হবে না, লাগবে কি? গুলি। তাহলে সাবস্ট্যান্টিভ ল হলো বন্দুকের গুলি। শুধু বন্দুক দিয়েও কাজ হবে না, শুধু গুলি দিয়েও কাজ হবে না। বুঝতে পারছেন? তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রসিডিউরাল ল হলো ফৌজদারি কার্যবিধি, আর সাবস্ট্যান্টিভ ল কোনটা? দণ্ডবিধি। বুঝতে পারছেন? ঠিক একই ভাবে দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রসিডিউরাল ল হলো দেওয়ানি কার্যবিধি। কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রসিডিউরাল ল তো পেলাম, বাট সাবস্ট্যান্টিভ ল কোনটা? এই যে প্রতিকার, সুনির্দিষ্ট প্রতিকার আইন।
সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিভিন্ন জায়গায় দখল পুনরুদ্ধারের মামলা, দলিল সংশোধনের মামলা, দলিল বাতিলের মামলা, নিষেধাজ্ঞার মামলা, এই মামলা সেই মামলা আছে। কিন্তু এই মামলা আমি কোথায় করব, কেমনে করব, কিভাবে বিচার হবে, এইগুলা সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই। সো সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা সাবস্ট্যান্টিভ ল, মূল আইন বা তত্ত্বগত আইন। আর এটার সাথে আমার একটা প্রসিডিউরাল ল লাগবে, কারণ এই আইন দিয়ে তো আমি মামলা করতে জাস্ট কোন আইন অনুসারে মামলাটা করব সেটা তো আমার লাগবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন যদি সাবস্ট্যান্টিভ ল হয় বা সুনির্দিষ্ট প্রতিকার আইন যদি গুলি হয়, তাহলে এই গুলির বন্দুক কোনটা? দেওয়ানি কার্যবিধি। বুঝতে পেরেছেন? যারা এতটুকু বুঝেন নাই তার জন্য হলো ইমামের নিয়তে নিয়ত। মানে কি, যে 60টা সাবজেক্টের ভিতর 2টা হলো সাবস্টেন্টিভ ল, একটা হলো দণ্ডবিধি আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। বুঝতে পারছেন? এই 2টা ছাড়া বাকি যত আইন আছে সব কি প্রসিডিউরাল। আবার বলি, যে আইনে পদ্ধতি নিয়ে আলোচনা করছে, মামলা দায়েরের পদ্ধতি, সেটারে বলে প্রসিডিউরাল ল। আর যে আইনে শাস্তি অথবা প্রতিকার নিয়ে আলোচনা করছে সেটার বলে কি সাবস্টেন্টিভ ল। মূল আইন, তত্ত্বগত আইন, মৌলিক আইন একই কথা। বুঝছেন? এখন আমরা একটু পড়ি, দেখেন প্রথমেই চলে আসি আহ প্রাথমিক আলোচনা, ইন্ট্রোডাক্টরি ডিসকাশন। প্রথমে দেখেন প্রতিকার। আইন দ্বারা বলবৎযোগ্য দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রতিপালন না করার প্রতিকার হতে পারে দুই ধরনের, একটু আন্ডারলাইন করবেন। ক্ষতিপূরণমূলক প্রতিকার, কম্পেনসেটরি রিলিফ, এবং সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ। তো এখানে একটা কথা শুনেন, সেটা হলো যে আপনারা হয়তোবা এখানে যারা অধিকাংশই আছেন অনেকেই জানেন না, এজন্য আমি একেবারে শুরু থেকেই বলার প্রয়োজন মনে করছি যে আপনারা জানেন যে ফৌজদারি মামলা ক্রিমিনাল কেস হয় আর সিভিল মামলা হয় নাকি? সিভিল কেস বলে কখনো, সিভিল সুট বলে কখনো। আচ্ছা, তাহলে একটা ফৌজদারি মামলা কেন করে আর একটা দেওয়ানি মামলা কেন করে? আপনি যদি কোনো অপরাধ সংগঠিত হয় সেই ক্ষেত্রে আপনি ফৌজদারি মামলা করেন। ফৌজদারি মামলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অভিযুক্ত ব্যক্তির শাস্তি নিশ্চিত করা। শাস্তি, একজন হত্যা করতে, মামলা করলে তার ফাঁসি হবে না, যাবজ্জীবন কারাদণ্ড হবে, কিন্তু ওই হত্যাকারীর কাছ থেকে কোনো টাকা পয়সা ক্ষতিপূরণ কিন্তু আপনি ফৌজদারি মামলায় পাবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো বন্ধ করে দেন। ওটা একটু অন করে দেন তো মাহবুব সাহেব উপরে। তাহলে ফৌজদারি মামলায় আমার আমি মামলা করি কিসের জন্য? যাতে যে আসামি তার শাস্তি নিশ্চিত হয়। বুঝতে পারছেন? কিন্তু আমার একটা ফোন চুরি হয়েছে, আমি চোরের শাস্তি চাই। মোবাইল পাই আর না পাই এটা হলো গৌণ বিষয়, কিন্তু আমি চাই শাস্তি। চোরের শাস্তি হবে, আপনার মামলা করতে হবে ফৌজদারি মামলা। এখন আপনি বলতে পারেন স্যার চুরির মামলা করলে তো অনেক সময় মোবাইল পাই। আরে মোবাইল পাওয়াটা তো আপনার জন্য বোনাস। সে এখনো মোবাইলটা হজম করতে পারে না, এই কারণে মোবাইলটা আপনি আপনার কপাল হলো ফেরত পাইছেন, কিন্তু সে তো মোবাইল দিতে পারতো না। সে ধরেন মোবাইল একবার ভেঙে ভেঙে ফেলছে বা পুড়াই ফেলছে বা কোথাও ফেলে দিছে, তাহলে আসামির হবে কি শাস্তি। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি কারো কাছ থেকে কোনো প্রতিকার পেতে চান, যে আমি মোবাইল নিয়ে গেছি, আমি ক্ষতিপূরণ চাই, আমার দখল, আমার বেদখল করছে, আমি আসামির শাস্তি চাই না, আমি আমার দখল চাই, আমি আমার দখল চাই, আমার দলিলে ভুল হয়েছে, ওর শাস্তি চাই না, আমি দলিল সংশোধন চাই, তাহলে আমাকে মামলা করতে হবে দেওয়ানি মামলা। অর্থাৎ আমি যা হারাইছি, আমি যদি কোনো প্রতিকার চাই তাহলে আমাকে ফৌজদারি মামলা করলে হবে না, আমাকে করতে হবে কি দেওয়ানি মামলা। বুঝতে পারছেন? তাহলে দুই মামলার প্রতিকার কিন্তু দুই ধরনের। তো এখন দেওয়ানি মামলায় বুঝাইলাম যে দেওয়ানি মামলা কেন করে। আপনি একই ঘটনার উপর ভিত্তি করে দুইটা মামলা, ফৌজদারি মামলাও করা যায়, দেওয়ানি মামলাও করা যায়। কেন? ধরেন অমুক অমুকরে হত্যা করছে, এখন আপনি একটা ফৌজদারি মামলা করছেন, ফৌজদারি মামলার মাধ্যমে খুনির কি নিশ্চিত হবে? শাস্তি। আর তার কাছ থেকে আমি আর্থিক ক্ষতিপূরণ চাই, তাহলে আমার কি মামলা করতে হবে? দেওয়ানি মামলা। বুঝতে পেরেছেন? তাহলে একই ঘটনার উপর ভিত্তি করে দুইটা মামলাও করা যায়, কিন্তু দুইটা মামলা প্রতিকার কি দুই রকমের। আচ্ছা, এছাড়া আমরা যখন দেওয়ানি কার্যবিধি করছিলাম, ওই জায়গায় বলা আছে সুটস অফ সিভিল নেচার, যে রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, মানে সম্পত্তির অধিকার আর পদের অধিকার, এই দুইটা অধিকার সংক্রান্ত মামলাকে বলা হয় দেওয়ানি মামলা। আচ্ছা, এখন সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই আইনে বলতেছে যে আপনি একটা দেওয়ানি মামলায় দুই ধরনের প্রতিকার পেতে পারেন।
কয় ধরনের? দুই ধরনের। খুব সহজ, সবাই ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি মামলায় যা চাইছি আমারে যদি তাই দেয়, তাহলে এটারে বলে সুনির্দিষ্ট প্রতিকার। কিন্তু আমি যা চাইছি আমারে আদালত তা দেয় নাই, বিনিময়ে আমারে তার কাছ থেকে অন্য কিছু আদায় করে দিছে, তখন এটারে বলে ক্ষতিপূরণমূলক প্রতিকার। সহজে বলি, আপনি বেদখল হইছেন, আপনি মামলা করছেন দখল পুনরুদ্ধারের, আপনি দখল চাইছেন, আদালত আপনারে দখল দিছে, এটা কি সুনির্দিষ্ট প্রতিকার। কিন্তু আমি চাইছি দখল, আমারে দখল না দিয়ে আমারে 2 লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিছে, এটারে সুনির্দিষ্ট প্রতিকার বলে না, এটারে কি বলে? ক্ষতিপূরণমূলক প্রতিকার। বোঝা গেছে? আজকে থেকে মনে রাখবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন কাকে বলে। আমি মামলায়, দেওয়ানি মামলায় যা চাইছি আদালত যদি হুবহু আমারে তাই দেয়, সেটারে কি বলে? সুনির্দিষ্ট প্রতিকার। কিন্তু আমি চাইছি দলিল সংশোধন, দলিল সংশোধন দিছে, কি প্রতিকার? সুনির্দিষ্ট প্রতিকার। আমি নিষেধাজ্ঞা চাইছি, আমার নিষেধাজ্ঞা দিছে, কি প্রতিকার? কিন্তু আমি চাইছিলাম আহ চুক্তি বলবৎকরণ, আমারে চুক্তি বলবৎকরণ দেয় নাই, টাকা আদায় করে দিছে, এটা কি সুনির্দিষ্ট প্রতিকার? এটা কি? ক্ষতিপূরণমূলক প্রতিকার। তাহলে একটা দেওয়ানি মামলায় কয় ধরনের প্রতিকার পাওয়া যায়? দুই ধরনের। একটা হলো কম্পেনসেটরি রিলিফ বা ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা হলো স্পেসিফিক রিলিফ বা সুনির্দিষ্ট প্রতিকার। আশা করি বুঝতে পারছেন। তো এই জায়গায় যে ক্ষতিপূরণমূলক প্রতিকার আর সুনির্দিষ্ট প্রতিকার বলছে, এটা আমরা বিস্তারিত অত পড়বো না। জাস্ট আপনি এখানে মনে রাখেন যে আমি যা চাইছি, বাদী যা চাইছে, বাদীরে যদি তাই দেয় সেটা কি? সুনির্দিষ্ট প্রতিকার। আর সেটা না দিয়ে যদি আর্থিক ক্ষতিপূরণ দেয়, এটার বলে ক্ষতিপূরণমূলক প্রতিকার বা কম্পেনসেটরি রিলিফ। এখন আমরা ডান সাইডে তথ্যচিত্রে চলে আসি, আসেন। আছেন? প্রথমে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 গোল দিবেন একটি তত্ত্বগত বা মৌলিক আইন বা মূল আইন, আর ইংরেজিতে কি বলে? সাবস্ট্যান্টিভ ল। 1877 সালের 1 নম্বর আইন, ঠিক আছে? 1 নম্বরের নিচে লেখেন 7 ফেব্রুয়ারি পাশ হয়। 7 ফেব্রুয়ারি কি লিখবেন? 1877 সালের কত তারিখে? 7 ফেব্রুয়ারি। কেন কাটবেন কেন? 1877 সালে যত আইন পাস হয়েছে, সর্বপ্রথম পাস হয়েছিল সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই কারণে 1 নম্বর আইন। আর ওই আইনটা পাস হয়েছে 1877 সালে 7 ফেব্রুয়ারি। এই হলো কথা। বুঝতে পেরেছেন? আর আইনটি 1877 সালের 1 মে কার্যকর হয়। কবে থেকে? 1 মে। এই আইনের দেখেন মোট ধারা আছে কয়টা? 57টা। এখানে একটু স্টার্টের নিচে লেখেন মোট ভাগ 3টি। মোট ভাগ 3টি। আর নিচে লেখেন চ্যাপ্টার বা অধ্যায় 10টি। চ্যাপ্টার বা অধ্যায় 10টি। জি, ভাগ ভাগ পার্ট। মোট ভাগ হলো 3টা। আর চ্যাপ্টার বা অধ্যায় কয়টা? 10টা। তো তাহলে এখানে একটা বিষয় দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট ধারা আছে কয়টা? 57টায়। 57টারে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। আচ্ছা, চ্যাপ্টার আছে কয়টা? 10টা। আর এই যে যে ক্ষতিপূরণমূলক প্রতিকার আর সুনির্দিষ্ট, এটা আর পড়লাম না, বুঝছেন? যা চাইছেন তাই দিছে, এটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। আর যা চাইছেন সেটা না দিয়ে যদি অন্য কিছু দেয়, তাহলে এটারে বলে কি? ক্ষতিপূরণমূলক প্রতিকার। এখন একেবারে আহ দেখেন এখানে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 দেওয়ানি আদালতকে, লাস্টের লাইন,
দেওয়ানি আদালতকে বিভিন্ন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করার ক্ষমতা দিয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে গোল দিবেন মোট 8 ধরনের সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে। কয় ধরনের? মোট 8 ধরনের। এই যে যে আমরা যে 57টা ধারা আছে, এই 57টা ধারার মধ্যে মোট প্রতিকার হচ্ছে কয়টা? 8টা প্রতিকার। এখন আমি বলে রাখি, 57টা ধারার কোন ধারায় বলে নাই সুনির্দিষ্ট প্রতিকারের 8 প্রকার। আবারও বলে দিই, 57টা ধারার কোন ধারায় কিন্তু বলে নাই সুনির্দিষ্ট প্রতিকার আইন 8 প্রকার। বাট আমরা যখন 57টা ধারা পড়ে ফেলবো, তখন দেখবো যে এই 57টা ধারায় মোট 8 ধরনের মামলাই করা যায়। 8 ধরনের মামলা করা যায়। তো এই 8 ধরনের আমরা একটু মিলাবো, আসেন। তো এইগুলা জাস্ট এমনি পড়ে যাবো, এই মুহূর্তে মুখস্থ কিছু করবো না। পরবর্তীতে এগুলো আমাদের মানে স্বয়ংক্রিয়ভাবে মনে থেকে যাবে যখন আমরা প্রতিটা বিষয় আলাদা আলাদা করে পড়বো। প্রথমে দেখেন 1 নম্বরে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর আর কি সম্পত্তি? অস্থাবর। এটা বলতে 8 থেকে 11। 8 থেকে 11। 2 নম্বরে দেখেন চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এটা আছে 12 থেকে 30। দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টস, 31 থেকে 34। চুক্তি বাতিল, রেসিশন অফ কন্ট্রাক্ট, রদ। চুক্তি বাতিলের আর এক নাম হলো রদ, চুক্তি রদ। এটা আছে 35 থেকে 38। দলিল বাতিল, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, ধারা 39 থেকে 41। এরপরে দেখেন ঘোষণামূলক প্রতিকার, ডিক্লারেটরি রিলিফ, এটা আছে ধারা 42 এবং 43। তারপরে দেখেন রিসিভার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, এটা আছে ধারাগত 44। সর্বশেষে নিষেধাজ্ঞা বা ইনজাংশন বা প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ 52 থেকে 57। তাহলে মোট 57টা ধারায় মোট 8 প্রকার প্রতিকার আছে। এর মধ্যে এই যে যে 2 থেকে 8, এটারে একটা থার্ড ব্র্যাকেটে জোড়ান বাম সাইডে। 2 থেকে ব্র্যাকেট শুরু করেন, 8-এ গিয়ে শেষ করেন। বুঝেন নাই বোধহয়? এই যে তো 2, 3, 4, এই জায়গা 2 থেকে টান দিয়ে এই যে 8-এ এরকম একটা টান দিবেন। হ্যাঁ, 2 থেকে টান দিবেন কততে? 8-এ। এবং ওই পাশে বাম পাশে লেখেন যে মঞ্জুর করা বিবেচনামূলক। মঞ্জুর করা বিবেচনামূলক। মঞ্জুর করা বিবেচনামূলক। লিখছেন? আর 1 নাম্বার পয়েন্ট দেখেন, 1 নাম্বার পয়েন্টে স্থাবর আছে না? স্থাবর, স্থাবর শব্দটা গোল দেন। স্থাবর সম্পদ, স্থাবর শব্দটা গোল দিয়ে উপরে তীর চিহ্ন দিয়ে লেখেন মঞ্জুর করা বাধ্যতামূলক। মঞ্জুর করা বাধ্যতামূলক। আচ্ছা, তো অ্যাকচুয়ালি একটু কথা শুনেন। এই যে যে 2 থেকে 8, এর মধ্যে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারও ঢুকবে। এ জায়গায় একে স্থাবর অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার আছে না? তো শুধু স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার এটা মঞ্জুর করতে আদালত বাধ্য। মানে আপনি যদি আপনার মালিকানা সংক্রান্ত কাগজপত্র দেখাইতে পারেন, তাহলে আদালত আপনার ডিক্রি দিতে বাধ্য। আর এই অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার মানে একের যে অর্ধেক, অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার প্লাস 2 থেকে 8, এইগুলা আপনি যতই প্রমাণ করেন না কেন আদালত আপনার মঞ্জুর করতে বাধ্য না। এটা আদালত ডিগ্রি দিতেও পারে, নাও পারে। বিবেচনামূলক। বুঝতে পারছেন? তাহলে যদি বলে
যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনটি মঞ্জুর করতে আদালত বাধ্য? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। আর বাদ বাকি যত যা আছে সবকিছু মঞ্জুর করতে আদালত এর বিবেচনামূলক ক্ষমতা। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন, জেনে রাখা ভালো আন্ডারলাইন করবেন। দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে বা অনুকরণে, এই আইনটা মনে রাখতে হবে, না নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে বা অনুকরণে গোল দিবেন ডাক্তার হোয়াইটলি স্টক্স 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনটির খসড়া প্রণয়ন করে। তার নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে বা অনুকরণে ডাক্তার হোয়াইটলি স্টক্স 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনটির খসড়া প্রণয়ন করে। সো এখান থেকে যে প্রশ্নটা হতে পারে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন আইনের আদলে তৈরি করা হয়? দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862। কে কে খসড়া প্রণয়ন করে? ডাক্তার হোয়াইটলি স্টক্স। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন আইন 2004, দ্য স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 কার্যকর বা বলবৎ হয়েছিল 1/7/2005 থেকে। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধন করে 2004 সালে, কিন্তু যে সংশোধনীটা এনেছিল সেটা বলবৎ হয়েছে 1/7/2005 থেকে। বুঝতে পারছেন? তো যদি বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধিত হয় কত সালে? 2004। বাট ওই সংশোধনীটা কার্যকর হয়েছিল 1/7/2005। 25 না, 5। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখব। তার আগে, প্রশ্ন দেখার আগে এখানে একটু লেখেন ধারা 2 বাতিল। ধারা 2 দিয়ে লেখেন ধারা 2 বাতিল। লিখছেন? ধারা 3 ব্যাখ্যা। ধারা 3 ব্যাখ্যা লিখছেন? ধারা 4 লেখেন সংরক্ষণ। ধারা 4 কি বলেন? সংরক্ষণ। তাহলে 2 ধারা বাতিল, 3 ধারায় ব্যাখ্যা, 4 ধারায় কি আছে? সংরক্ষণ। তো আমরা 1 নম্বর প্রশ্নটা পড়বো। দেখেন, আহ যে প্রশ্নগুলো উপরে আছে পড়ি নেই, এটা একটু দেখি। কোনটি পদ্ধতিগত আইন নয়? 2012 সালের পরীক্ষায় এসেছিল দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন। কোনটা? সুনির্দিষ্ট প্রতিকার আইন। 2 নাম্বারটা দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালে প্রণীত হয়? কত সালে? 1877। আমরা তারিখটাও জানি, কত তারিখে? 7ই ফেব্রুয়ারি 1877 সালের 1 নম্বর আইন। আর তারিখ হচ্ছে পহেলা, সরি 7ই ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি। এখন আমরা পরে চলে আসি। দেখেন সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুরে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। এটার উত্তর অলরেডি আমরা জানি। যত প্রকার প্রতিকার আছে শুধু মঞ্জুর করতে বাধ্য হলো একটা, স্থাবর সম্পত্তি। আর বাদ বাকি যা আছে সবগুলো কি বিবেচনা। তো একটু পড়ি দেখেন। স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনের পাওয়ার অর্থ স্বেচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা বলতে আদালতে এমন ক্ষমতাকে বোঝায় যা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী প্রয়োগ করতে পারে। কি অনুযায়ী? ব্যাখ্যা সংজ্ঞা একই। মুস্তফা কামাল জিজ্ঞেস করছে তার ব্যাখ্যা তো সংজ্ঞা নাই। ব্যাখ্যা সংজ্ঞা একই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংজ্ঞার ধারা কত ধারা? যেটা ব্যাখ্যা আছে সেটাই সংজ্ঞা। বুঝতে পেরেছেন? ইন্টারপ্রিটেশন ক্লজ বলে, ডেফিনেশন ক্লজ বলে, ইন্টারপ্রিটেশন ক্লজ বলে। আচ্ছা, তো স্বেচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা বলতে আদালতের এমন ক্ষমতাকে বোঝায় যা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী প্রয়োগ করতে পারে, এবং এই ক্ষেত্রে কোনো প্রতিকার মঞ্জুর করতে আদালত বাধ্য না। আদালত সন্তুষ্ট হলে মঞ্জুর করতে পারে, আবার নাও পারে। এখন আমরা চলে আসি যে যে সকল প্রতিকার মঞ্জুর করা আদালতের জন্য বিবেচনামূলক, ডিসক্রিশনারি। আদালত নিম্নলিখিত প্রতিকারগুলো বিবেচনামূলক ক্ষমতা বলে মঞ্জুর বা বলবৎ করতে পারে। আমরা কিন্তু এই জায়গায় সব জানি। বুঝতে পারছেন? জাস্ট এমনি একটু পড়ি দেখেন। চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, এটা আছে কত? 12। দলিল সংশোধন 31। দলিল বাতিল বা বাতিলযোগ্য দলিল, এটা কত? 39।
অধিকার বা আইনগত মর্যাদার ঘোষণামূলক প্রতিকার 42, আর রিসিভার নিয়োগ কত 44, নিষেধাজ্ঞা বা নিরোধমূলক প্রতিকার 52 থেকে 54। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এটা আসলে কেটে দেন, এটা আলাদা হবে না, এটা ওই ইসের মধ্যে ঢুকবে আর কি, ওই 1 নম্বরের মধ্যে ঢুকবে। তো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ওই জায়গায় লেখেন চুক্তি রদ ধারা 35, চুক্তি রদ ধারা 35। হ্যাঁ ওটা কেটে নিচে লেখেন চুক্তি রদ ধারা 35। হ্যাঁ 7 নম্বর কেটে লেখেন চুক্তি রদ ধারা 35। পুরোটা কাটেন না আস্তে আস্তে কাটেন আপনার ব্যাপার, কিন্তু আমি কাটতে কইছি, আর না কাটলেও সমস্যা নাই, যদি মনে করেন যে টাকা দিয়ে বই কিনছি উনার কথা কাটবো কে। তার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার এই জায়গায় কি লিখবেন চুক্তিবাদ। কেন লেখাইলাম বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, অ্যাকচুয়ালি এটাও বিবেচনামূলক, বাট এটা ওই চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন এটার মধ্যে ঢুকে। তো আপনার মেইনলি যেটা জানা দরকার যে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার ছাড়া বাদ বাকি যা আছে সব বিবেচনামূলক, কথা শেষ। বুঝছেন, জেনে রাখা ভালো। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার অধীন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার এবং 9 ধারার অধীন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার প্রতিকার মঞ্জুর করা আদালতের গোল দিবেন, বিবেচনামূলক ক্ষমতা দুইটাই স্থাবর, ডিসক্রিশনারি সরি বিবেচনামূলক ক্ষমতা না, ঠিক আছে। বিবেচনামূলক ক্ষমতা না মানে কি বাধ্যতামূলক, বুঝতে পারছেন। তাহলে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার এই মামলায় আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আদালত আপনাকে ডিগ্রি দিতে বাধ্য, আদালত এই ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে না, বাদ বাকি অন্যান্য সকল ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবে। তারপরে দেখেন, এটা আন্ডারলাইন করেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনটি স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। এটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার প্রাপ্তির বিষয়টি একচ্ছত্র অধিকার, আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, সাংবিধানিক অধিকার, দেওয়ানি অধিকার, কি বলেন আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এই জায়গায় যদি এভাবে থাকতো স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার প্রাপ্তির অধিকারটি, তখন উত্তর হতে কি বাধ্যতামূলক ক্ষমতা। বুঝতে পেরেছেন। 2 নাম্বার দেখেন, কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না, চুক্তি বাস্তবায়ন, নিষেধাজ্ঞা, সত্য ঘোষণা, আর্থিক ক্ষতিপূরণ। আমরা যে বিভিন্ন প্রকার 8 প্রকার প্রতিকার পড়ছি ওর ভিতরে কি আর্থিক ক্ষতিপূরণ আছে? আর সংজ্ঞা থেকেই জানেন আমি যা চাইছি আমারে তাই দিলে এটা বলে সুনির্দিষ্ট প্রতিকার, আর আমি যা চাইছি আমারে তা না দিয়ে যদি অর্থ দেয় তাহলে এটা সুনির্দিষ্ট প্রতিকার না, এটারে বলে কি ক্ষতিপূরণমূলক প্রতিকার। তারপরে এখানে 3 নাম্বার প্রশ্নটাও আমরা একটু পড়ি, যে বাতিলযোগ্য দলিল বাতিলের ডিগ্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা কি স্বেচ্ছাধীন, স্বেচ্ছাধীনও যা বিবেচনামূলকও তাই। 4 নাম্বার দেখেন, নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এখানে ঘোষণামূলক মোকদ্দমা, স্থায়ী নিষেধাজ্ঞা, দলিল সংশোধন, অগ্রক্রয়, উত্তর হবে কি বলেন অগ্রক্রয় সংক্রান্ত। কেন? কারণ এই তিনটা তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে, এই জায়গাতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাহলে আমি তিনটাই জানি পারে, তাহলে ওটাই কি পারে না। সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 2004, দ্য স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 কার্যকর হয় কবে থেকে? 1/7/2005। 5 নম্বরটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 খসড়া প্রণয়ন করে কে? ডক্টর হোয়াইটলি স্ট্রোক। 7 নম্বর প্রশ্নটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন নিম্নলিখিত কোন ধরনের প্রতিকার উল্লেখ করা হয়েছে? সুনির্দিষ্ট এবং ক্ষতিপূরণ প্রতিকারমূলক প্রতিকার উভয়, সুনির্দিষ্ট এবং কি প্রতিকারমূলক প্রতিকার উভয়। 10 নম্বর প্রশ্নটা পড়ি, নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? প্রতিরোধমূলক প্রতিকার, সম্পত্তির দখল পুনরুদ্ধার, উত্তর বলছে সম্পত্তির দখল পুনরুদ্ধার। এখানে একটু বাম পাশে বা ডান পাশে এক জায়গায় লিখে রাখেন স্থাবর সম্পত্তি হইতে হবে, অবশ্যই সেই সম্পত্তিটা কি হইতে হবে স্থাবর।
এখন পর্যন্ত যা পড়লাম, আপনাদের অনলাইন অফলাইন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এই পর্যন্ত যা পড়লাম সেটার উপরে। স্যার, আমার বইতে প্রশ্ন আছে, নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? আসলে অগ্র ক্রয় সংক্রান্ত মোকদ্দমা। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন কি? তাহলে অগ্র ক্রয় আর সম্পত্তির ওইটা কি একই হবে তাহলে? প্রশ্ন তো একই, কিন্তু উত্তর তো দুই রকম। আপনার উত্তর কি কি আছে? আমার উত্তর আছে ঘোষণামূলক মোকদ্দমা, দলিল হ্যাঁ, সংশোধনের, আর হ্যাঁ, স্থায়ী নিষেধাজ্ঞা, আর অগ্রক্রয় সংক্রান্ত তিন জায়গাও তো মোকদ্দমা। তাই আছে। তাহলে আপনার উত্তর অগ্র কয় দাগান শেষ। স্থায়ী নিষেধাজ্ঞা, ঘোষণামূলক, দলিল সংশোধন এইগুলাতে তো পারে। জি, তাহলে অগ্রক্রয় পারে না। পারেন, এই হলো কথা। ঠিক আছে। ওয়াজ মাহফিলের শব্দ আসে নাকি গান আসে কার কাছ থেকে? আসসালামু হ্যাঁ বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন পাপিয়া। স্যার, এই যে আমাদের মসজিদে এই মাসিক মাহফিল হচ্ছে, সেই শব্দ আসতেছে। আবার আমি আমির একটু, হামজারে আনছেন নাকি? স্যার, আমির হামজা, তারেক মনোয়ার এদের আনছেন নাকি আবার? আমি জানি না স্যার। একজন এক ভাই আমাদের এই ক্লাসে আছে। উনি জি স্যার। মানে ওনার বাবা অ্যাডভোকেট ছিলেন। উনি আইন পেশায় আসতে চান। ওনার ভাইরা সবাই প্রতিষ্ঠিত, কিন্তু উনি মনে করতেছে যে ওনার কাছে কেউ কেউ বলে থাকে বা মনে হচ্ছে যে আইন পেশা যে ইনকাম করে এটা হালাল না। ঠিক আছে? জি জি মানে ওই স্যার। যে অনেকে বলে থাকে যে উকিলরা মিথ্যা কথা বলে। তো জি বিষয়টা হলো, উকিলরা মিথ্যা কথা বলে না। এখন আপনার যদি ইন্টেনশন থাকে মিথ্যা কথা বলার, তাইলে এসে বলবেন। আর জি যদি মনে স্যার। হয় যে আমি সৎ ইনকাম করব, তাহলে সেই পথও আপনার এখানে আছে। এখন কি করবেন না না করবেন সেটা নির্ভর করবে আপনি এখানে আসার পরে। বুঝতে পারছেন? ধরেন, আমি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বলি। এই যে যারা ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিল ওইটা অবশ্যই একটা মহৎ কাজ, কিন্তু ওই জায়গা যারা যারা আসে, তারা সাম্প্রতিক সময় যে বক্তব্য, এরা ইসলামে আছে কি, আমাদের ইসলাম ধর্মে আছে যে আমি, ধরেন শাকিল একটা খারাপ কাজ করছে, এখন আমি যদি শাকিলের অনুপস্থিতিতে বলি যে শাকিল এই কাজটা করছে, শাকিল ওইটা আসলেই করছে, কিন্তু আমি যদি তাও বলি, এটা আমার গীবত হয়ে যাবে। আর গীবত জি মানে স্যার। হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান গুনাহ। বুঝতে পারছেন? তাহলে এই জি যে যে ইউটিউব আসার পরে ম্যাক্সিমাম হুজুররা এরা যে গাল গপ্প করে, আর এরা যে কি যে পাইছে যে এগে উপরে কোনো সাকিব খানের উপরে এরা, এবং মাইক্রোফোনেরটা পাইলে কথা কওয়ার আর কোনো তাল থাকে না। তাহলে অবশ্যই যে উকিল মিথ্যা বলে, ধরেন সে উকিল মিথ্যা বলে, কিন্তু সে আমির হামজার চেয়ে আগে জান্নাতে যাবে। বুঝতে পারছেন কেন? কারণ ইসলামে আছে আল্লাহ সবার আগে দোজখে নেবে কাদের জানেন? যারা আলেম, জি স্যার। তারা যারা জেনে শুনে পাপ কাজ করছে, সবকিছু জানার পর কথা বলছে, সে যাবে আগে জানাবেন। দোজখে। উকিল তো, আমার তো এক্সকিউজ ইওর অনার, আমার কোনো বেতন নাই। বটতলার উকিল মিথ্যে পেয়ে যা কই পেট চালাইছে, আমি তো জানতাম না। ঠিক আছে? কিন্তু ও তো সব জানতো, ও তো হেলিকপ্টারে আসে। ও সব কিছু করে মিথ্যা বলছে। জি সকল হুজুরদের হুজুরদের প্রতি আমার বিদ্বেষ নাই, আমার নিজেরও দাঁড়িয়ে আছে, আমি চাকরির উপর প্যান্ট পরি, সেটা ভিন্ন কথা। কিন্তু ওই যে যে এরা যে গাল গপ্প করে, তাহলে আপনি যদি হারাম ইনকাম করতে চান, তাহলে ওই নোবেল প্রফেশনে গিয়ে, ধরেন আপনি মন্দিরের পুরোহিত বা মন্দিরে যারা পূজা পরিচালনা করে, উনিও ইচ্ছা করলে হারাম ইনকাম করতে পারে। ইমাম সাহেব ইচ্ছা করলে হারাম ইনকাম করতে পারে। আবার একজন উকিলও ইচ্ছা করলে হালাল ইনকাম করতে পারে। বুঝতে পারছেন? সো জি স্যার। যারা কতিপয় মানুষ যারা বলে যে উকিল সাহেবরা মিথ্যা বলে, যার নাই কোনো গতি সে করে ওকালতি, এদের আসলে মানে আইন পেশা নিয়ে কোনো ধারণা তাই নেই নেই। নেই। আমি তো ধরেন
আপনারা যারা এই জায়গায় পড়তেছেন, আপনারা দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ। কেন জানেন? কারণ এই যে এমবিবিএস কারা পড়ে, আপনি আমি যে এমবিবিএস এ ভর্তি হইতে পারবো? যারা সবচেয়ে ভালো পারে তারা মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপরে পড়ে। তাহলে ল প্রফেশনটা কখনোই এমবিবিএস থেকে কি কম না, ডাক্তারি থেকে কম না। কিন্তু তারপরেও আমরা এই এলএলবি 2 ইয়ার্স যারা পড়তেছেন বা বিভিন্ন জায়গায় পড়তেছেন, এই পেশা পড়ার সুযোগ পাইতেছেন। এবং দেশের ক্রান্তিকালে যখন সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়, তখন উদ্ধার করে কিন্তু এই আইনজীবীরাই। আইনজীবী খারাপ, আইনজীবী খারাপ, আইনজীবী খারাপ, কাম করে তুমি উকিলের দ্বারে আসবা যে আমার বাঁচান। উকিল সাহেব ওরে জেলে নিতে হবে, যা করার আপনি করেন, টাকা দিচ্ছি আপনি ওরে নেন। তাহলে এই কাজগুলো করে কে? উকিলরা তো করতেছে, করাচ্ছে কে? পাবলিকে। উকিল কি করছে যে তুই আমার এসে এই জায়গায় মামলা কর, এটা কর? তুমি তো এসে আমার বলতেছে যে ওরে নিতে হবে। বুঝতে পারছেন? আর তাহলে যে বা যারা এই কথাগুলো বলে, তারা, আমি সর্বশেষ এই কথা বলে শুরু করি, যে তোমার নিজের পশ্চাৎ দেশে কাপড় নাই, তুমি আর একজনে দেখে আবার আসতেছো যে আমার মাথায় ওর গায়ে কাপড় নাই, কে তোমার যে পিছনে কাপড় নাই, তোমার ওইদিকে তার খেয়াল নাই। তো এজন্য ভালো মন্দ এইগুলা কখনোই একজনে দেখে দুইজনে দেখে কোনো প্রফেশন বলবেন না যে অমুক প্রফেশনটা ধরে খারাপ, ডাক্তার ধরে খারাপ, উকিল ধরে খারাপ, হুজুর ধরে খারাপ, এই ধরে খারাপ। এটা কখনো এইভাবে বলা যায় না। দেশের মাথা যারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই যে বিল ক্লিন্টন, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সবাই আইনের স্টুডেন্ট। দেশে যে যে সংসদ ভবন, ওটার সংসদ ভবনের যারা আমাদের সংসদ সদস্য 300 প্লাস হচ্ছে 50। সংসদ ভবনের কাজ কি জানেন? জাতীয় সংসদের কাজ কি? আইন করা। আইন প্রণয়ন কারা করবে? ডাক্তারি তো, যে ডাক্তারি, যে ডাক্তারি কারা করে? যারা ওই বিষয়ে স্পেশালিস্ট তারা। তাহলে আপনি যদি যে জায়গায় আইন, জাতীয় সংসদ বানাইছেন, যদি আইন প্রণয়ন করতে হয়, তাহলে ওই জায়গায় কাদের লাগবে? আইনজীবী। এখন আপনি যখন ওই জায়গায় ব্যবসায়ীদের বেরাবেন, তখন তো দেশটা ব্যবসা প্রতিষ্ঠানই হবে। 1971 সালে আমাদের বাংলাদেশের যে জাতীয় সংসদ, এর 300 জন সদস্যের মধ্যে দেখবেন যে 200 জনের উপর যারা সদস্য, সবাই আইন বিষয়ে পারদর্শী। আর বর্তমানে এই যে সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমল থেকে বর্তমান যদি দেখেন, দেখবেন যে জায়গায় ব্যবসায়ী ছাড়া কিছু নাই। যারা ব্যবসায়ী তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করে। তো এজন্য যে বা যারা এই কথাগুলো বলে, আমার আসলে বোধগম্য না। এই যে যারা আপনারা, যারা মোল্লার, বিশেষ করে কত হুজুর আছে, তারা কয় যে উকিলরা মিথ্যা কথা বলে। তারা সাবেক চিফ জাস্টিস হাবিবুর রহমানের নাম শুনছেন? উনি যতগুলা বই লেখছে, কোন হুজুর ওই অত ওই মানের বই লেখেন নাই। আমার পার্সোনালি একজন ওই সাবেক নির্বাচন কমিশনার আব্দুর রউফ, ওনার বাসায় যাওয়ার সুযোগ হয়েছিল একটা দাওয়াতের। উনার এই বাসায় হলো গুলশান 2-এ বাসা, 9 তলায়, এরকম আমাদের ছাদের বিশাল একটা রুম নিয়ে আমরা 5 জন স্টুডেন্ট ঢুকছি ওনার একটা অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। দেখলাম যে যে তার এলো 2012 সালের কাহিনী, তার এরকম এক ছাদ ভরা খালি বই আর বই, এবং তার হলো স্টাডি রুম। এবং সে আমাদের কতগুলো কথা যে বললো, মাথার উপর দিয়ে গেল, ওই সময় আমি ধরতে পারি নাই, মানে ইসলামিক জ্ঞান সম্পর্কিত। তো এজন্য যে বা যারা আপনারা এইসব কথা বলেন যে অমুক মিথ্যা কথা বলে, উকিলরা ভালো না, উকিলদের সাথে মেয়ে দেবো না, উকিলরা আসলেই বলে যে উকিলদের সাথে কোনো সেফটি নাই, এই মেয়ে আরেকজনের সাথে বিয়ে দেবে, ভবিষ্যৎ নাই, দিয়েন না। কিন্তু আকাম কুকাম যখন করবেন, আবার উকিলের কাছে সেই ধরতে হবে যে আমার উকিল সাহেব বাঁচান, বা রাগ হয়েছে অমুকের সাথে মারামারি বাচ্ছে, তারা তোরে দেখাচ্ছি, উকিলের সাহেব টাকা যা লাগবে লাগবে দিচ্ছি, ওরে মামলা দেন, কি মামলা দেয়া যায়। ঠিক আছে? তো এই আর কি কথা। যাই হোক, আমির হামজা সাহেবদের জ্ঞান দেখ। কিছুদিন আগে বলছে না যে গোপালগঞ্জের নাম পাল্টাই ফেলানো উচিত? একজন স্যার। হুজুর কি কখনো এই ধরনের কথা তার বলা উচিত? না। আচ্ছা, যাই হোক, অপ্রাসঙ্গিক কথা বললাম অনেক কিছু। আসেন আমরা পড়ায় ফিরি। স্যার, নামাজ পড়ে আসি। জ্ঞানের হ্যাঁ, অভাব আমরা থাকলে হতে হয়, স্যার। স্যার নামাজ পড়বো স্যার, নামাজের ব্রেক প্লিজ। আমাদের বিরতি, জি। তো দেখেন, আমরা সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 5 ধারা পড়বো। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 5 ধারায় বলতেছে, যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন।
সুনির্দিষ্ট প্রতিকারের 5 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। 5 ধারা অনুযায়ী 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। নিচে একটু স্টার দিয়ে লেখেন 5টি উপায়ে 8টি প্রতিকার মঞ্জুর করতে পারে। একটু লেখেন, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। লেখেন যে 5টি উপায়ে 8টি প্রতিকার মঞ্জুর করতে পারে। 5টি উপায়ে 8টি প্রতিকার মঞ্জুর করতে পারে। কোনো কিছু কাটা লাগবে না, নতুন করে লিখতে বলছি। 5টি উপায়ে 8টি প্রতিকার মঞ্জুর করতে পারে, এ হলো কথা। তো আমরা একটু আগে শুনছি যে সুনির্দিষ্ট প্রতিকার মোট কয় প্রকার? 8 প্রকার। আর এই 8 প্রকার প্রতিকার আপনারে মঞ্জুর করতে পারে 5টি উপায়, এটা বলছে 5 ধারায়। যদিও 5 ধারায় কোথাও বলে নাই যে 8টি প্রতিকার মঞ্জুর করবে 5টি উপায়। 5 ধারায় জাস্ট বলছে যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় 5টি উপায়, কিন্তু 5 ধারায় কিন্তু বলে নাই যে মোট সুনির্দিষ্ট প্রতিকার কয়টা। এটা আমরা বের করছি যে মোট সুনির্দিষ্ট প্রতিকার কয়টা? 8টা। এবং এই 8টা প্রতিকার দিবে কয়টি পদ্ধতিতে? 5টি। ধরেন আপনার কাছে 8 প্রকারের খাবার আছে, এখন বলছে যে 8 প্রকারের খাবার তুমি খাবা, বাট 5টা সময় খাবা। 5টি, আমরা যেরকম সাধারণত আমরা 3 বেলা খাই নাকি, সকাল দুপুর রাত, বললো যে 5 বারে তুমি খাইতে পারবা এই 8 প্রকারের খাবার, 3 বেলা প্লাস 2 বেলা নাস্তা করবা। ওই যে, তাহলে মোট 8 প্রকার, 5টি উপায়ে খাবা। মোট কয় প্রকারের খাবার? 8 প্রকারের। বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মোট সুনির্দিষ্ট প্রতিকার কয়টা? 8টা। আর যদি বলে কয়টি উপায়ে বা কয়টি ভাবে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে, কয়টা? 5টি উপায়। তো আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি, আদালত নিম্নলিখিত 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। কোন সম্পত্তির দখল, গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে। যেমন দেখেন 8 ধারা থেকে কত ধারা? 11 ধারা। 8 থেকে 11-এর অধীন সম্পত্তি দখল উদ্ধারের আদেশ দিয়ে, এই জায়গা তীর চিহ্ন দিয়ে লেখেন একটি প্রতিকার। তীর চিহ্ন দিয়ে লেখেন একটি প্রতিকার। তো এখানে তাহলে যে জিনিসটা আমরা জানলাম যে কোন সম্পত্তির দখল, গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে। তো এখানে আহ প্রথম উপায়ে প্রতিকার আছে কয়টা? একটা। না, ওই যে আমি তো বলছি যে 5টি উপায় দেবে, কয়টা প্রতিকার? 8টা। তাহলে একটা উপায়ে গেল কয়টা প্রতিকার? একটা। তাহলে উপায় থাকলো আর কয়টা? 4টা। আর প্রতিকার আছে কয়টা? 7টা। আমরা এগুলো একটু মিলাবো আর কি, সেটা বলতেছি। 2 নম্বরে দেখেন, যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। যা করার ব্যাপারে কি আছে? বাধ্যবাধকতা রয়েছে। মানে একজন এক ব্যক্তি সে যে কাজটা করতে বাধ্য, আদালত তার নির্দেশ দিবে যে তুমি এই কাজটা করবা। যা করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। যেমন দেখেন 12 ধারার অধীন চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের বা 55 ধারার অধীন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিয়ে। আন্ডারলাইন করেন, 12 ধারার অধীন চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের এবং 55 ধারার অধীন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিয়ে। ধারা বলেছে 12 থেকে 30 এবং কত? 55। তাহলে তীর চিহ্ন দিয়ে লেখেন একটি প্রতিকার। এখন কেউ কেউ ভাবতে পারেন যে স্যার এই জায়গায় চুক্তির বলবৎকরণ একটা আছে, আবার 55 ধারা আছে, দুইটা না, দুইটা একই ধরনের। তাহলে উপায় গেল দুইটা, প্রতিকার পাইলাম কয়টা? দুইটা। উপায় আছে কয়টা? তিনটা। আর প্রতিকার বাকি আছে কয়টা? 6টা। দেখেন আমরা তারপরেরটা দেখি, যা আন্ডারলাইন করবেন, না করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে। কি? উপরেরটা ছিল যা করার ব্যাপারে, আর নিচেরটা হলো যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করা হতে বিরত রাখার মাধ্যমে। উপরেরটা হলো বলছে যে তুমি এটা করো, আর নিচেরটা বলছে যে তুমি এটা করো না। যেমন 54 ধারার অধীন স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, 52 থেকে 54 এবং 57 ধারা, এই জায়গাও তীর চিহ্ন দিয়ে লেখেন একটি প্রতিকার। তাহলে আমরা উপায় পাইলাম কয়টা? তিনটা। প্রতিকার পাইলাম কয়টা? তিনটা। তাহলে প্রতিকার বাকি আছে কয়টা? 5টা। উপায় বাকি আছে কয়টা? দুইটা। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন,
ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া, এই সবগুলো শব্দটা গোল্ডেন, ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া, ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। তাহলে আপনারে পাঁচের যে উপধারা ঘ, সেখানে বলতেছে যে ক্ষতিপূরণ কোনো সুনির্দিষ্ট প্রতিকার না। ওই যে বলছে যে ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য কোনো প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। যেমন দেখেন 42 ধারার অধীন ঘোষণামূলক ডিক্রি দিয়ে, ধারা বলছে 31 থেকে কত 43, 30 চিহ্ন দিয়ে লেখেন 4টি প্রতিকার। এই 31 থেকে 43-এর মধ্যে প্রতিকার আছে মোট কয়টা? 4টা। আমরা যখন পড়বো তখন জানতে পারবো, আমি এইভাবে জাস্ট লেখার দরকার না, একটু বলি। 31-এ আছে দলিল সংশোধন, 35-এ আছে যুক্তি রদ, 39-এ আছে দলিল বাতিল, 42-এ আছে ঘোষণা। তাহলে এই জায়গা কয়টা আছে? 4টা। তাহলে আমাদের উপায় বাকি আছে একটা, আর প্রতিকার কয়টা? একটা। ওই যে আগে তো 3টা পাইছি, আর 4, 7টা। আচ্ছা, তারপরটা দেখেন, একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার, ধারা কত? 44। তাহলে এখানেও তীর চিহ্ন দিয়ে লেখেন, তীর চিহ্ন দিয়ে লেখেন একটি। তাহলে আমরা মোট প্রতিকার পেলাম কয়টা? 8টা। কয়টি উপায়? 5টি। বুঝতে পেরেছেন? তো অনেকে আপনারা এর আগে হয়তোবা পড়ছেন, ক্লিয়ার না, অনেকে ভাবেন যে সুনির্দিষ্ট প্রতিকারই মনে হয় আমাদের 5টা। না, 5টা না, প্রতিকার 8টা। বাট এই 8টারে দিচ্ছে কয়টি উপায়? 5টি উপায়। তো জেনে রাখা ভালো। দেখেন, আদালত 5টি উপায় সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় এটা গোল দিবেন, একটি নিষেধাত্মক বা নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার উল্লেখ করা হয়েছে, আর 4টি আদেশাত্মক প্রতিকার উল্লেখ করা হয়েছে। এই যে 5টা যে উপায় না, এই 5টা উপায়ের মধ্যে একটা হচ্ছে নিষেধাত্মক, ঋণাত্মক টাইপের, আর একটা হচ্ছে কি, আর 4টা কি? আদেশাত্মক। পাঁচের গোল দিবেন গ অনুচ্ছেদের প্রতিকারটি, 5-এর যে গ, সেই প্রতিকারটি নিষেধাত্মক, নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। 5-এর গতে কি আছে? ওই যে যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা আছে সেইটা। অপরদিকে দেখেন, 5-এর ক, খ, ঘ, উম অনুচ্ছেদটি 4টি আদেশাত্মক প্রতিকার উল্লেখ করা হয়েছে। তাহলে ক, খ, ঘ এবং উমতে কয়টা আদেশাত্মক? 4টা। প্রতিরোধমূলক প্রতিকার হলো এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার যা নিষেধাজ্ঞার মাধ্যমে মঞ্জুর করা হয়। তাহলে আমরা এখানে মোটামুটি পেলাম যে 5টা, 5-এ যে 5টা আছে, এই 5টার ভিতরে একটা হলো ঋণাত্মক, 5-এর গ, আর বাদ বাকি 4টা হলো আদেশাত্মক বা ধনাত্মক। আদেশাত্মক বা ধনাত্মক। তো এরপরে দেখেন পরের পয়েন্টটা, যে 5 ধারার ঘ অনুচ্ছেদ অনুযায়ী, আন্ডারলাইন করেন, 5 ধারার ঘ অনুচ্ছেদ অনুযায়ী বলা যায় ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার না। 3টা স্টার দেন। ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার না, এটা কোথায় বলেছে? 5-এর কততে? 5-এর ঘ। বিগত বছরের প্রশ্ন যদি আমরা পড়ি, 2023 সালে 16 বিজিএস পরীক্ষা এসেছে যে নিম্নের কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকারের আওতায় পড়ে না? নিষেধাজ্ঞা, সত্য ঘোষণা, চুক্তি বাস্তবায়ন, আর্থিক ক্ষতিপূরণ। কোনটা? আর্থিক ক্ষতিপূরণ। বুঝতে পেরেছেন? তারপরের প্রশ্নটা দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 5 ধারা মোতাবেক কয় প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়? আমরা জানি ওই যে কয় প্রকারের। আচ্ছা, এখন এই জায়গা দেখেন, আমরা তো জানি প্রকার বললে সুনির্দিষ্ট প্রতিকার কয়? 8 প্রকার। তাহলে এই জায়গা অপশনে কিন্তু 8 নাই। দেখেন 3, 4, 5, 6, তার মানে কয় প্রকার গোল দেন, ওখানে লেখেন উপায়ে। এখানে জানতে চাইছে কি? উপায়। তাহলে উপায় কয়টা? 5টা। কাটেন না, প্রকার গোল দিয়ে উপরে উপায় লিখে রাখেন। হ্যাঁ, বুঝছেন? 3 নম্বর দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার কত উপায় দেওয়া হয়? এটা তো ভালো বলছে, কয় প্রকার? 5টি উপায়। 4 নম্বর দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে অ্যাডভোকেট কমিশন নিয়োগের মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে, বাটোয়ারার মাধ্যমে, অগ্রক্রয়ের মাধ্যমে। কোনটা? রিসিভার নিয়োগের মাধ্যমে। বুঝতে পেরেছেন? 6 নম্বর প্রশ্নটা পড়ি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় মোট কয়টি নিষেধাত্মক? কয়টা? যদি বলে আদেশাত্মক, কয়টা? 4টা। বুঝতে পেরেছেন? 4 নম্বর প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের, যা
করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকার মঞ্জুর করা হয় সেই প্রতিকার কি নামে পরিচিত? সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এটা আমরা এখন না বুঝলেও পরে এসে বুঝবেন। এই সুনির্দিষ্ট কার্য সম্পাদন নিচে লেখেন ধারা 12। আর এই জায়গাতে প্রশ্ন আছে, এগুলা পারবেন। আমরা চলে আসি প্রিভেন্টিভ রিলিফ বা প্রতিরোধমূলক প্রতিকার বা নিরোধমূলক প্রতিকার। ধারা কত বলেন? 6। প্রিভেন্টিভ রিলিফ আসলে কাকে বলে? প্রিভেন্টিভ রিলিফ হলো এই যে যে আপনারা পরীক্ষায় যাতে পাশ করতে মানে পাশ করতে চাইতেছেন, এই জন্য পড়তেছেন আগে আগে আগে, এটা হলো প্রিভেন্টিভ রিলিফ। মানে আপনার অসুখ হওয়ার আগে, অসুখ যাতে না হয় সেই মর্মে যে ওষুধ আপনি গ্রহণ করেন সেটাই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। অর্থাৎ যখন কোনো ঘটনা এখনো ঘটে নাই, ঘটার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে যে প্রতিকার মঞ্জুর করা হয় সেটাকেই বলা হয় প্রিভেন্টিভ রিলিফ বা প্রতিরোধমূলক প্রতিকার। ওই যে পাঁচের গতে বলছে, যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা হতে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে। অমুক অমুক রে বেদখল করতে পারবে না, এটা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে, আদালত তারে নির্দেশ দেবে যে তুমি অমুক রে বেদখল করবা না। এটারে বলে কি? প্রিভেন্টিভ রিলিফ। তো এই প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিছে 6 ধারায়। কত ধারায়? 6 ধারায়। কিন্তু 6 ধারায় বলতেছে যে পাঁচের গতে যেই কথা বলেছে সেটারই বলে প্রিভেন্টিভ রিলিফ। এই যে দেখেন, নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ অর্থ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারায় প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফকে সংজ্ঞায়িত করা হয়েছে। 6 ধারায় বলা হয়েছে 5 ধারার গ অনুচ্ছেদের অধীন যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় তা হলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। মানে 6 ধারায় সংজ্ঞা দিছে, বাট 6 ধারায় বলছে যে পাঁচের গতে যে প্রতিকার মঞ্জুর করে সেটাই বলে প্রিভেন্টিভ রিলিফ। তো সুতরাং নিরোধমূলক প্রতিকার অর্থ হলো এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার যা মঞ্জুর করা হয় কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, কোনো কাজ করা হতে বিরত থাকার আদেশ দিয়ে যা না করার ব্যাপারে তার বাধ্যবাধকতা আছে। সুতরাং নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকারও এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার। তাহলে যদি আপনাকে বলে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিছে কত ধারায়? 6 ধারায়। আর 6 ধারায় বলছে, আর 6তে বলছে যে পাঁচের গতে যে প্রতিকার মঞ্জুর করে সেটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ। এখন আমরা একটু দেখবো যে যেভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়, মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের গোল দিবেন 52 ধারায় বলা হয়েছে, গোল দিবেন স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার দ্বারা আদালতের বিবেচনায় নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। কি কি নিষেধাজ্ঞা? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারায় বলছে যে 2 ভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। কি কি নিষেধাজ্ঞা? স্থায়ী নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা। দেখেন, এটা আন্ডারলাইন করবেন। প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড এট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন, টেম্পোরারি অর পারপিচুয়াল। তো এখানে বেশ কয়েকটা বিষয় আছে। প্রিভেন্টিভ রিলিফের কথা বললে 3টা সেকশন চলে আসে। প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিছে 6 ধারায়, আর 6 ধারায় বলতেছে যে পাঁচের গতে যে প্রতিকার মঞ্জুর করে সেটাকে বলে প্রিভেন্টিভ রিলিফ। পাঁচের গতে বলছে যে যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা হতে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে। আর 52 ধারায় বলতেছে যে প্রিভেন্টিভ রিলিফ কিসের মাধ্যমে মঞ্জুর করা হয়? নিষেধাজ্ঞার মাধ্যমে। কি নিষেধাজ্ঞা? স্থায়ী নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা। তো যদি বলে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা 6 ধারা। যদি বলে প্রিভেন্টিভ রিলিফ কি উপায়ে মঞ্জুর করা হয়, কত ধারা? 52 ধারা। কি কি উপায়ে? ওই যে স্থায়ী বা অস্থায়ী, বুঝছেন? যদি বলে যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা 6 ধারা, আর যদি বলে যে প্রিভেন্টিভ রিলিফ কি উপায়ে মঞ্জুর করা হয়, কি উপায়ে, কি উপায় মানে হলো কেমনে? নিষেধাজ্ঞার মাধ্যমে। কি কি নিষেধাজ্ঞা? স্থায়ী বা অস্থায়ী। এটা বলছে কত ধারায়? 52 ধারায়। বুঝতে পেরেছেন? তো এখানকার যে ইংরেজি লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি এই লাইন দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে প্রশ্ন আসতে পারে, বা সরাসরি এই লাইন দিয়ে বলতে পারে কত ধারা। প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড এট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন, টেম্পোরারি অর পারপিচুয়াল। একটা জিনিস এখানে মনে রাখবেন যে নিষেধাজ্ঞার কথায় পারপিচুয়াল অর
টেম্পোরারি, এটা কিন্তু 52 ধারা ছাড়া অন্য কোনো ধারাই নাই, 6 ধারায় বলে নাই, 5-এর গতেও বলে নাই। আর যদি বলে যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা আছে তাইলে হলো 5-এর গ। আর যদি বলে যে 5-এর গতে যে প্রতিকার মঞ্জুর করছে সেটারে প্রিভেন্টিভ রিলিফ বলে, তাহলে হলো কত ধারা? 6 ধারা। তো আদালত নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করে নিষেধাজ্ঞার মাধ্যমে, সাধারণত অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। সুতরাং আহ, জানালাগুলো লক করে দেন। সুতরাং অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা হলো নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকারের উদাহরণ। তো আমরা জেনে রাখা ভালোতে আসি যে অস্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি ইনজাংশন আর স্থায়ী নিষেধাজ্ঞা পারপিচুয়াল ইনজাংশন নিরোধমূলক প্রতিকার হলেও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নিরোধমূলক প্রতিকার না। কারণ আমরা কি পড়ছি বাধ্যতামূলক 52 ধারায় কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কথা বলছে? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো যখন কোনো ঘটনা ঘটে যায় তখন যে মামলাটা করে সেটা হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আর যখন কোনো ঘটনা ঘটে নাই তখন হয় মামলা করে স্থায়ী নিষেধাজ্ঞার, আর অন্য কোনো মামলা থাকলে আবেদন করে অস্থায়ী নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো আদেশাত্মক প্রতিকার, নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এটা আমরা আগে থেকেই জানি না, জানি। জি। তারপরে পরের পয়েন্টটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের গোল দিবেন 7 ধারায় বলা হয়েছে। কত ধারায়? 7 ধারায়। 7 ধারা। সুনির্দিষ্ট 7 ধারায় বলা হয়েছে, এটা আন্ডারলাইন করেন পুরোটা। দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। ইংরেজিটা দেখেন, স্পেসিফিক রিলিফ ক্যান নট বি গ্রান্টেড ফর দ্য মেয়ার পারপোজ অফ এনফোর্সিং এ পেনাল ল। না জান নাই, চিন্তার কিছু নাই, ওই জাস্ট এই ধারাটা লিখে নেবেন। দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। দণ্ডমূলক আইন কার্যকর ক্ষেত্রে তো দণ্ডমূলক আইন দরকার, এই জায়গায় তো সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। এই কথাটাই বলেছে কত ধারায়? 7 ধারায়। 7। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন ধারায় প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দেওয়া হয়েছে? কোন ধারায় বলেন? 6 ধারায়। তারপরে দেখেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 52 ধারায় কোন প্রকার প্রতিকারের বিধান আছে? 52 ধারায় কোন নিরোধক। কোন প্রকারের বিধান আছে? বাধ্যতামূলক, বিধিবদ্ধ, নিরোধমূলক, নেতিবাচক, কোনটা বলেন? নিরোধমূলক। সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা আমরা পড়ি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ড্যাশের অধীন যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় তা হলো নিরোধমূলক প্রতিকার। 5-এর কত? 5-এর গ না? গ। 3 নং প্রশ্নটা দেখেন, ভিভিআই স্পেসিফিক রিলিফ গ্রান্টেড আন্ডার ক্লজ সি অফ সেকশন 5 ইজ কল্ড প্রিভেন্টিভ রিলিফ। মানে 5-এর সি এর অধীন যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় তারে কি বলে? নিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ। 4 নাম্বারটা ভিভিআই নিষেধাজ্ঞা স্থায়ী বা অস্থায়ী দ্বারা আদালতের বিবেচনায় নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। স্থায়ী বা অস্থায়ীর কথা আসলেই কত ধারা? 52 ধারা। পাঁচ নাম্বার দেখেন, যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে, এটা একটু আন্ডারলাইন করেন। যা না করার ব্যাপারে, যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে একটি পক্ষকে তেমন কাজ করা হতে বিরত রাখার মাধ্যমে যে প্রতিকার দেওয়া হয় তা হলো কি প্রতিকার? নিরোধমূলক প্রতিকার, প্রতিরোধমূলক প্রতিকার, সুনির্দিষ্ট প্রতিকার, উপরে সবগুলি। তো এখানে যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে বললে 5-এর খ, আর যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে বললে 5-এর গ। 10 নম্বর প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত কোনটি নিরোধমূলক প্রতিকার না? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা, উপরে সবগুলো, কোনটা বলেন? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। অতঃপর 12 নং প্রশ্নটা যদি আমরা দেখি, যে দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। কত ধারা? 7 ধারা। তো আমরা 7 ধারা পর্যন্ত পড়ে ফেলেছি। এখন আসেন 8 ধারা থেকে শুরু করব। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট,
আপনারা অনলাইনে এই মুহূর্তে আমার এখানে 23 জনের মতো আছেন, একটু আগে 30 জনের মতো ছিলেন, অফলাইনেও 30 জনের মতো আমার সামনে আছেন। আপনারা যারা এখনো ভর্তি হন নাই, প্লাস যাদের কাছে বকেয়া আছে, চেষ্টা করেন দ্রুত পরিশোধ করার। আমাদের তো ফর্ম ফিল আপ আসন্ন, তো এটা চেষ্টা করেন, আপনার সদিচ্ছা জরুরি। আজ যদি বাংলাদেশ বার কাউন্সিলে বলে যে এই কয় টাকা লাগবে, তখন তো তাদের কাছে কোনো এক্সকিউজ কাজ হবে না। এই যে সার্টিফিকেট খালি খালি আপনি তুলতে গেছেন, এত টাকা করে নিয়ে যাচ্ছে, তারপরে ওই জায়গায় আপনি দিতে বাধ্য। তো এই জায়গায় আপনি এই জায়গায় পড়তেছেন, সেবা নিচ্ছেন, টাকা পয়সা দেবেন, দেখবেন যে আপনার পড়ার গতি দ্বিগুণ বেরিয়ে গেছে। আচ্ছা, আসেন আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সম্পত্তি পুনরুদ্ধার সম্পর্কে, রিকভারিং পজেশন অফ প্রপার্টি। সম্পত্তি পুনরুদ্ধার এই জায়গা কি আপনারা বলতে কোন সম্পত্তি, স্থাবর না অস্থাবর? বলে নাই। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে মনে রাখবেন, সম্পত্তি পুনরুদ্ধার, সম্পত্তি পুনরুদ্ধার মানে হলো স্থাবর বা অস্থাবর যাই হোক না কেন, আমি সম্পত্তির মালিক বা দখলের অধিকারী, আমার কাছে নাই, আমি সেটা ফেরত চাইতেছি, এই ধরনের মামলা সম্পর্কিত বিধান আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 থেকে 11। তো এর মধ্যে স্থাবর হলো 8, 9, আর অস্থাবর হলো 10, 11। বুঝছেন কিনা? সম্পত্তি পুনরুদ্ধার এই কথাটার অর্থ হলো যে আমার সম্পত্তি আমি ফেরত চাইতেছি, যার দখলে আমি ছিলাম এখন, বা দখল আমার আমার থাকার দরকার আমি চাইতেছি, সেটা মালিক হিসেবে চাই বা দখলকারী হিসেবে চাই, যাই হোক না কেন। তাহলে স্থাবর বললে কত? 8, 9। আর অস্থাবর বললে 10, 11। তো একটু পড়ি দেখেন যে হুম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় প্রতিকার প্রদানের যে 5 প্রকার পন্থা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে আন্ডারলাইন করবেন ক নং পন্থাটি হলো কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণ করা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2য় ভাগের 1ম অধ্যায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের এই পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিকার প্রদানের এই পন্থা ব্যবহার করে আদালত যে সকল শর্ত সম্পত্তি উদ্ধারের বা সম্পত্তি দখল উদ্ধারের প্রদান করতে পারে তা 8 থেকে 11 ধারায় আলোচনা করা হয়েছে। এর মধ্যে আন্ডারলাইন করবেন 8 ও 9 ধারা, গোল দিবেন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, এবং গোল দিবেন 10 ও 11 ধারা, গোল দিবেন অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার নিয়ে আলোচনা করা হয়েছে। তো যদি আপনাকে বলে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার কত? 8, 9। যদি আপনাকে বলে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার কত? 10, 11। তো প্রথমে আমরা চলে আসি 8 এবং 9, পজেশন অফ ইমুভেবল প্রপার্টি। ধারা কত বলেন? 8 ও 9। তো এই জায়গায় যা লেখা থাকুক না কেন, এটা পড়ার আগে আমি একটু সামগ্রিক আলোচনা করি। আগে আমার কথা শুনেন যে স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার, দখল পুনরুদ্ধার 8 আর 9। প্রথমে আমরা পড়বো 8 ধারা। শুনেন, 8 ধারার টাইটেল হলো দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। কিসের অধিকারী? দখলের অধিকারী। এখানে আগে আমরা সাধারণ ভাষা বুঝেন। যদি আপনি ওই সম্পত্তির মালিক হন, মালিক মানে আপনি মালিকটা ক্রয় সূত্রে হতে পারেন, আপনি আপনার পিতার সূত্রে হতে পারেন, যেভাবে হোক না কেন আপনি যদি মালিক হন এবং আপনারা যদি বেদখল করে কেউ, আপনি যদি মালিক হন আপনাকে যদি কেউ বেদখল করে, তাহলে আপনি ওই সম্পত্তির দখল পুনরুদ্ধারে মামলা করবেন 8 ধারায়। বুঝছেন? শুধুমাত্র 8 ধারায় মামলা করা যায় না, 8-এর সাথে আরো একটা এক্সট্রা ধারা যোগ করতে হবে, সেটা হলো 42। সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা, সত্ত্ব হলো 42 আর দখল হচ্ছে 8। বুঝতে পারছেন? তো এই দখলটা তখনই প্রযোজ্য হবে যখন আপনার সত্ত্ব আছে। সত্ত্ব মানে হলো মালিকানা। তাহলে স্থাবর সম্পত্তি থেকে যদি আপনি বেদখল হন এবং আপনি যদি ওই স্থাবর সম্পত্তির মালিক হন, তাহলে আপনাকে মামলা করতে হবে কত ধারায়? 8 ও 42। 8 ও 42। এই 8 ও 42-এর মামলা সরকারের বিরুদ্ধেও করা যায়। মানে আমারে শুধু শুধু বেদখল করতে, আমার সব সত্য আছে, কাগজপত্র আছে, সরকারও যদি বেদখল করে তাহলে সরকারের বিরুদ্ধে মামলা করার অধিকারও আমার থাকবে। এই 8 ও 42 ধারার মামলায় আপনাকে কোর্ট ফি দিতে হবে, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি মানে হলো যে আপনি মূল্যানুপাতিক কোর্ট ফি, আপনার বাড়ির মূল্য যদি 50 লাখ টাকা হয় তাহলে 50 লাখের 2% হারে দিতে হবে, তবে 50,000 টাকার বেশি না। বুঝতে পারছেন? ওই 40,000 টাকার
বেশি না, 40,000 টাকার বেশি না। তো তো তাহলে আমরা জানলাম যে 842 ধারা মামলা কি করে, মালিক করে, তার সত্ত্ব আছে। কত দিনের মধ্যে করবে? না, দিনের কথা বলি নাই, 12 বছর। কত বছর? 12 বছর। তাহলে কতগুলো কথা মনে রাখেন, পড়বো পরে আমরা। আপনি যদি মালিক হন, বেদখল হন, তাহলে আপনি 842 ধারা মামলা করবেন 12 বছরের মধ্যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে। এটা সরকারের বিরুদ্ধেও দায়ের করা যাবে। বুঝছেন? এখন শুনেন আগে, এইটুক মূল কনসেপ্ট ছোট, বাট এই 8 ও 9 দিয়ে কয়েকশো পেজ আছে। কিন্তু মূল কনসেপ্ট হলো, যদি আপনার সত্ত্ব থাকে, আপনি যদি বেদখল হন, তাহলে আপনাকে মামলা করতে হবে 842 ধারায়, তামাদি মেয়াদ 12 বছর, কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এটা সরকারের বিরুদ্ধেও করা যায়। এই মামলা আপিল, রিভিউ, রিভিশন যা যা করার আছে, কোনো কিছু নিষেধ নাই, সবকিছুই করা যাবে। এবার আসেন আপনার 9 ধারা। 9 ধারা শুনেন আগে। 9 ধারায় বলছে দখল পুনরুদ্ধার। এখন এই জায়গায় মালিকানা রিলেটেড কোনো কথা নাই। আপনি দীর্ঘদিন যাবত একটা স্থাবর সম্পত্তিতে দখলে ছিলেন, ওই জায়গার মালিক আপনি হতেও পারেন, নাও পারেন, মালিকানা হলো অপ্রাসঙ্গিক। এখন আপনারে যদি কেউ আইনগত পন্থা ব্যতি রেখে বেদখল করে, তাহলে আপনি তার বিরুদ্ধে 9 ধারার মামলা করতে পারেন। 9 ধারার মামলার তামাদি মেয়াদ 6 মাস। আর 9 ধারায় আপনার মালিক হওয়ার প্রয়োজন নাই, আমার শুধু দেখাইতে হবে যে আমি দখলে ছিলাম আর আমারে বেদখল করেছে, এবং আমি বেদখল হওয়ার 6 মাসের মধ্যে মামলাটা করেছি। তাহলে 9 ধারার মামলায় ধরেন ফেরদৌস দীর্ঘদিন যাবত একটা জমিতে দখলে আছে, হঠাৎ করে এলাকার কিছু প্রভাবশালী লোক এসে ফেরদৌসকে বেদখল করতে। তো ফেরদৌস যে বেদখল করছে, এই বেদখলটা আইনগত পন্থায় করে নাই, তাহলে ফেরদৌসের প্রতিকার, উনি তো ধরেন মালিক হোক না না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু ফেরদৌসের প্রতিকার হলো কি? 9 ধারা মামলা করা। কত মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। বুঝেন কিনা? তাহলে মালিক হইলে কত? 42। আর মালিক হন বা না হন কত? 9। যখন আপনার বেদখল করতে আইনগত পন্থা ব্যতি রেখে। এখন প্রশ্ন হলো যে স্যার, 9 ধারার মামলা আর একটা কতগুলো বৈশিষ্ট্য আছে। 9 ধারার মামলায় কোর্ট ফিসের অর্ধেক দিতে হয়, অ্যাডভেলাম কোর্ট ফিসের অর্ধেক। এবং 9 ধারার মামলার তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। 9 ধারার মামলায় সরকারের বিরুদ্ধে করা যায় না, কিন্তু 8 ও 42 ধারা মামলা সরকারের বিরুদ্ধে করা যায়। এখন কিছু প্রশ্ন আছে, শুনেন। যে স্যার, আমি ওই যে ফেরদৌস একটা বাড়ির মালিক, ফেরদৌস এসে এলাকার লোকজন দলবল নিয়ে বেদখল করছে, তাহলে ফেরদৌস তো বাড়ির মালিক, 8 ও 42 সে করতেই পারে, সেটা জানি, মালিক হলে তো 8 ও 42 করাই যায়। কিন্তু ফেরদৌস কি 9 ধারার মামলা করতে পারবে কিনা? 9 ধারারও পারবে। সে আগে 8 ও 42 না কইরা সে আগে কি 9 ধারার মামলা করতে পারবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, তার তো 8 ও 42 করার এই সুযোগ আছে, তাই 9 ধারা করে লাভ কি? লাভ আছে। 9 ধারা করে লাভ কি? কারণ সে যদি 8 ও 42 ধারা মামলা করে, তার কোর্ট ফিস দেওয়া লাগে কত? 1 বছর। আর 9 ধারার মামলা যদি করে, এই জায়গাটা দেওয়া লাগবে কত? 1 বছর কোর্ট ফিসের অর্ধেক। আর 8 ও 42-এর মামলায় আমার সত্য প্রমাণ করা লাগবে, কিন্তু 9 ধারায় আমার সত্য রিলেটেড কোনো ব্যাপার স্যাপার নাই। 9 ধারা আমার প্রমাণ করতে হবে আমি বেদখল হয়েছি। বুঝছেন? এছাড়া আর একটা বিষয় হলো যে 9 ধারাই বলছে যে আপনি যদি 9 ধারার মামলায় হেরে যান, পরবর্তীতে 8 ও 42 ধারা মামলা করা যাবে, যদি আপনার সত্য থাকে। বুঝতে পেরেছেন? তাহলে যে মালিক বেদখল হইছে, তার অ্যাকচুয়ালি অপশন বেশি, সে 9 ধারাও করতে পারে, 8 ও 42 করতে পারে। তবে আগে যদি সে 9 ধারায় যায়, 9 ধারায় যদি সে হেরে যায়, তার তো 8 ও 42 আছেই। বুঝেন কিনা? তো এখন আর কিছু কথা বলে আমরা বইতে যাব। সেটা হলো যে, ধরেন আপনি একটা বাড়ির মালিক, আপনার 5 তলা বাড়ি, 10টা ফ্ল্যাট আছে। এখন ভাড়াটিয়া বাড়ি ছাড়তে ভাড়াটিয়ারে আপনি নোটিশ দিচ্ছেন যে আপনি আমার বাসা থেকে চলে যান, কিন্তু সে, আপনি নোটিশ দেওয়ার পরেও বাসা ছাড়তেছে না। তাহলে ভাড়াটিয়া উচ্ছেদের জন্য, কেউ কথা বলেন না, ভাড়াটিয়ারে উচ্ছেদের জন্য ফেরদৌস বলেন তো কয় ধারায় মামলা করবেন? 8 ও 42 নাকি 9? মালিক কত ধারায় মামলা করবে? 8 ও 42 ধারায় নাকি 9 ধারায়? আচ্ছা, কেউ বলেন না, ওনারা বলতে দেন 9 ধারায় কেন মামলা করবে, ব্যাখ্যা দেন। তাহলে এখানে ভাড়াটিয়ার দখল দখল নিয়ে রাখছে না, তাই মালিকের বাসা। মালিক রে কি সে বেআইনি ভাবে দখল করছে? মালিক তো জানে শুনে এই ধারায় দখল দিছে না।
নয় ধারার কথা তো যখন কাউরে বেদখল করতে কিভাবে, বেআইনি কিভাবে, তাহলে মালিক এই জায়গা ভাড়াটিয়ারে যদি উচ্ছেদ করতে চায়, মালিকের মামলা করতে হবে ভাড়াটিয়ার বিরুদ্ধে 842। বুঝেন কিনা? কিন্তু যদি এরকম হতো, এইভাবে চিন্তা করেন যে মালিক নোটিশ দিছে, ভাড়াটিয়া বাড়ি ছাড়ে নাই, এখন মালিক এলাকার লোকজন আইনে ভাড়াটিয়া টেনে হিসেবে বের করে দিছে, তাহলে ভাড়াটিয়া মালিকের বিরুদ্ধে কত ধারায় মামলা করবে? 9 ধারায়, কারণ ভাড়াটিয়ারে বেদখল করতে কিভাবে, বেআইনি পন্থায়। বুঝতে পারছেন? তাহলে আর একটা কথা, সর্বশেষ যেটা, সেটা হলো যে 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না, 8 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায়। এই হলো কথা। আর 9 ধারার মামলায় যদি আপনি হেরে যান আর আপনার যদি মালিকানার সত্ত্ব থাকে, তাহলে আপনি 842 ধারায় মামলা করতে পারবেন, কিন্তু 842 ধারা মামলা হেরে গেলে 9 ধারা মামলা করতে পারবেন না, বা 842 ধারা হেরে গেলে 842-এর আবার মামলা করলে রেস জুডিকাটা নীতি দ্বারা পারিত হবে। কিন্তু এই জায়গায় 9 ধারার মামলায় যদি আপনি হেরে যান, তাহলে আপনি 842 ধারা মামলা দায়ের করতে পারবেন। এই হলো মূল কথা। তাহলে যে বিষয়টা দাঁড়ায় যে যার সত্ত্ব আছে, যে মালিক, সে যদি বেদখল হয়, তাহলে সে মামলা করবে কত ধারায়? সে ইচ্ছা করলে 9 ধারায় করতে পারে, 842 ধারায়ও করতে পারে। 9 ধারায় যদি হেরে যায়, তাহলে 842 ধারা তো তার নেই। আর যার সত্ত্ব নাই কিন্তু সে দখলে ছিল, বেদখল হইতে, মামলা করতে হবে কত ধারায়? 9 ধারায়। কোন ধারায় মামলা সরকারের বিরুদ্ধে করা যাবে? 842। আর কোন ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যাবে না? 9 ধারা। কোন ধারায় মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে? 842। আর কোন ধারায় মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক দিতে হবে? 9 ধারা। বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা একটু পড়ি, এখন ভালো বুঝবেন। আচ্ছা, শব্দ শুনতে সমস্যা হচ্ছে কি আপনাদের সবার? একটু জানান দয়া করে। না না স্যার। স্যার, স্যার না, শোনা যাচ্ছে না স্যার, ওকে, সমস্যা হচ্ছে না। ছিল স্যার। ঠিক আছে, শুনুন। শুনতেছি স্যার। প্রথমে আমরা দেখি 8 ধারা। 8 ধারায় বিধান করা হয়েছে, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে গোল দিবেন দখলের অধিকারী ব্যক্তি। দখলের অধিকারী ব্যক্তি শব্দটা গোল দেন, দিছেন? দখলের অধিকারী ব্যক্তির উপর একটু তীর চিহ্ন দিয়ে লেখেন মালিক, যার সত্ত্ব আছে। মালিক যার সত্ত্ব আছে। তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি, তা আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। তো এই কথাটা বলছে কত ধারায়? 8 ধারায়। এখন আমি যে এতক্ষণ আপনাদের 8 ধারায় বললাম, মালিক মালিক বলে চিৎকার করলাম, কিন্তু 8 ধারায় কিন্তু অ্যাকচুয়ালি মালিক শব্দটা নাই। এই জায়গায় যে শব্দটা আছে সেটা আছে স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি। আর দখলের অধিকারী ব্যক্তি মানেই ধরে নিতে হবে কি? মালিক। বুঝতে পেরেছেন? এই যে দেখেন, এ পারসন এন্টাইটেল টু দা পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এটা এই লাইনটা আন্ডারলাইন করেন। এ পারসন এন্টাইটেল টু দা পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এটার বাংলাই হলো স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি। মে রিকভার ইট ইন দ্য ম্যানার, আন্ডারলাইন করবেন, প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। তো এখানে প্রশ্ন আসে যে দখলের অধিকারী ব্যক্তি স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে পারে কোন আইনের পন্থা অনুসারে? দেওয়ানি কার্যবিধি না? দেওয়ানি কার্যবিধি। এখন দেওয়ানি কার্যবিধি কেন বললো? আপনি এইভাবে মামলাটা তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে করলেন, কিন্তু যারই মামলা কইরা কোরক টোরক করে উদ্ধার করে দিবে কে? দেওয়ানি কার্যবিধি না? এই কারণে তো বলছে যে স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি তার দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে। মামলা আপনি 8 ধারায় করতেছেন, বাট পুনরুদ্ধার করবে তো দেওয়ানি কার্যবিধি অনুসারে। অপরদিকে 9 ধারায় বিধান করা হয়েছে, দেখেন, যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয়, ডিসপজেসড হয়, তার সম্মতি ছাড়া, উইদাউট হিজ কনসেন্ট, এবং আন্ডারলাইন করবেন যথাযথ আইনগত পন্থা ব্যতীত, আদারওয়াইজ দেন ইন ডিউ কোর্স অফ ল, তাহলে গোল দিবেন সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি, এটা গোল দেন, সে বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও আন্ডারলাইন করবেন এইরূপ মামলায় অন্য যে কোনো সত্য দাবিও করা যায়। এটার অর্থ ব্যাপক।
তাহলে 9 ধারায় কাউকে যদি সম্মতি ছাড়া আইনগত পন্থায় বেদখল করে, তাহলে 9 ধারার মামলা করবে কে? সে করবে, অথবা তার মাধ্যমে দাবিদার অন্য কোনো ব্যক্তি। ধরেন হিজবুল সাহেবকে বেদখল করছে, এখন হিজবুল সাহেব 9 ধারার মামলা করতে পারে, অথবা হোসেন সাহেবের দায়িত্ব দিতে পারে যে তুমি আমার পক্ষে এই মামলাটা করো। এই যে, তাহলে সে অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি। বুঝেন কিনা? যদিও এইরূপ মামলায় অন্য যে কোনো সত্য দাবি করা যায়, এই কথাটার অর্থ হলো যদি 9 ধারার মামলা আপনি হেরে যান, 9 ধারার মামলা যদি হেরে যান, তাহলে 8 ও 42 ধারা মামলা করা যাবে। সাধারণত আমি একটা কথা বলি, যখন আমরা দেওয়ানি কার্যবিধির 11 ধারা পড়ছিলাম, দেওয়ানি কার্যবিধির 11-এর 4 নাম্বার ব্যাখ্যায় আছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার অর্থ হলো যে কারণ বা যে যুক্তি আপনি আগের মামলায় দেখাতে পারতেন, আপনি যদি আগের মামলায় না দেখান, তাহলে পরের মামলায় দেখাতে পারবেন না। মনে আছে কিনা কথাটা? তারা মনে থাকুক, কথাটা তো মনে আছে যে যে কারণ বা যে যুক্তি আপনি আগের মামলায় দেখাতে পারতেন, সেটা আর পরের মামলায় দেখাতে পারবেন না। তাহলে এই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার দেওয়ানি মামলার ক্ষেত্রে একটাই ব্যতিক্রম, সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা 8 ও 42 ধারা মামলা করা যাবে। 9 ধারার মামলায় হেরে গেছি, এখন আমি যদি 8 ও 42 ধারা মামলা করি, আদালত আমার বলবে না যে তোমার যে 42 আছে, সত্য আছে, তুমি তো আগের মামলাই দেখাইতে পারতা, এখন তুমি দেখাও নাই কেন, আগে দেখাও নাই কেন, এখন আর দেখাইতে পারবো না। এই কথা যদি বলে আদালত, তাহলে আদালতে দেখাবো এই এই ধারার শেষটুকু, এই যে যদিও এরূপ মামলায় অন্য কোনো সত্য দাবি করা যায়, বলবো যে ইওর অনার, যে আমি 9 ধারার মামলা হেরে গেলেও 8 ও 42 ধারার মামলা করার অধিকার আমার আছে, কারণ এই অধিকারটুকু দিছে কত ধারা? 9 ধারা। বুঝতে পেরেছেন? তাহলে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার একটা ব্যতিক্রম কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলায় যদি আপনি হেরে যান, যদি আপনি মালিক হন, 8 ও 42 ধারা মামলা করলে সেটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িত হবে না। এখন যারা রেস জুডিকাটাই বুঝেন না, মনে মনে ভাবতেছেন যে কনস্ট্রাকটিভ তো পরের কথা, আমি তো রেস জুডিকাটাই বুঝি না, তাহলে তোমার আশা রাখ। হ্যাঁ, ধন্যবাদ। ইসমাইল জিজ্ঞেস করছে যে আমি তো 8 ও 42 ধারা মামলা করতেই পারি, তাই আমি 9 ধারায় কেন করব? 9 ধারা আপনারা করতে কইছে কিটা? কিন্তু 9 ধারায় তো মামলা করার একটা সুবিধা আছে। কি সুবিধা? কারণ আমার অ্যাড ভ্যালোরেম কোর্ট ফিসের অর্ধেক, আর আমার এই জায়গায় কোনো সত্য প্রমাণ করা স্যার, আমি শুধু দেখাবো কি তখন, আমি যদি 9 ধারার মামলা হেরে যাই, তাহলে আমার হাতে তো 8 ও 42 আছেই। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন দেখেন, যে ক্ষেত্রে 8 ও 9 ধারা মকদ্দমা দায়ের করা যায়, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি বা সম্পত্তি দখল উদ্ধারের জন্য 8 ও 9 ধারার মকদ্দমা দায়ের করা যেতে পারে। এখন প্রশ্ন হলো আপনি কোন ক্ষেত্রে 8 ধারায় এবং কোন ক্ষেত্রে 9 ধারায় মকদ্দমা দায়ের করবেন। তো প্রথমে আমরা দেখি 8 ধারার মামলা দায়ের। দেখেন, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য 8 ধারায় গোল দিবেন, 2টি ক্ষেত্রে মকদ্দমা দায়ের করা যায়। মালিক কর্তৃক সত্ত্বের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের, পান না? এ সুট বেসড অন টাইটেল বাই ওনারশিপ, গোল দিবেন, দখলি সত্ত্বের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের। এ সুট বেসড অন পসেসরি টাইটেল। আপনি মালিক হলেই 8 ধারার মামলা করতে পারবেন, এটা হলো সাফ কথা। সেটা মালিকানা সত্য হতে পারে, সেটা দখলি সত্য হতে পারে। এখন বলতে পারেন যে স্যার, মালিকানা সত্য কি আর দখলি সত্য কি, এই প্রশ্ন এসে যায়। এটা আপনারা জানেন, মালিকানা সত্য হলো একজনের পিতা মারা গেছে, পিতা মারা যাওয়ার পর ছেলে মালিক হয়েছে, মালিকানা সত্য। পিতা বেঁচে আছে বাট ছেলে নতুন একটা জমি কিনছে, এটা কি? মালিকানা সত্য। তারে একজন দান করছে, তার মামা দান করছে, কি? মালিকানা সত্য। একজন উইল করছে, কি? মালিকানা সত্য। বুঝতে পারছেন? এখন দখলি সত্য কি? দখলি সত্য হলো যে আপনি দীর্ঘদিন একটা স্থাবর সম্পত্তি জোরপূর্বক একজনের বেদখল করে দখলে আছেন, এবং যারে বেদখল করছেন সে 12 বছরের মধ্যে কোনো মামলা আপনার বিরুদ্ধে করে নাই। তাহলে 12 বছরের বিরুদ্ধে যেহেতু মামলা করে নাই, এবং 12 বছর আমি ওই জমির দখলে আছি তার জ্ঞাতসারে জোরপূর্বক বল খাটাইয়া, এবং সে কোনো মামলাও করে নাই, তখন যে এই যে দখল জবরদখল সূত্রে আছে, তখন সে ওই জমির মালিক হয়ে যাবে। এটা বলে দখলি সূত্র। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি কোনো জমিতে সুনির্দিষ্ট প্রতিকার আইন তামাদি আইনের আমরা পড়বো কি 28 ধারায়, যে
ধরেন আপনি বেদখল হইছেন, এখন আপনি বেদখল যদি হন, আপনার মামলা, আপনি মালিক, 842-এর মামলার তামাদি মেয়াদ কতদিন? 12 বছর। 12 বছরের মধ্যে আপনি মামলা করেন নাই, আর পরে যাই করতে পারবেন? পারবেন না। তাহলে যে দখলে জমিতে আছে সে ওই জমির কি হয়ে যাবে? মালিক। তখন ওই যে যে সত্যটা তার তৈরি হয়েছে এটাকে বলে কি? দখলি সত্য। তাহলে মালিকানা হলো দুই প্রকার, একটা হলো মালিকানা সত্য আর একটা কি? দখলি সত্য। মালিকানা সত্য যে বললাম, কেনা, দান, পৈতৃক সূত্র, উত্তরাধিকার সূত্র, এইটা বুঝছেন। আর দখলি সূত্র হলো যে কোনো জমিতে যে জোরপূর্বক দখলে থাকে এবং তার বিরুদ্ধে কোনো মামলা করা হয় নাই, তখন ওই জায়গায় যে তার মালিকানা তৈরি হয় এটারে বলে কি? দখলি সত্য। সো 8 ধারার মামলা যে মালিকানা সত্ত্বে মালিক সেও করতে পারে, অথবা যে দখলি সূত্রে মালিক সেও করতে পারে। দখলি সত্ত্বে মালিক বুঝেন নাই বোধহয়। ফেরদৌস ওনার বাবার সম্পত্তির মালিক হলো, ফেরদৌস থেকেও বেদখল করছে, ফেরদৌস 842-এর মামলা করতে পারবে না? পারবে। আবার এই প্রবাস, উনি ওনার এলাকার একজনের বেদখল করছে, করার পর উনি ওই জমিতে একটানা 12 বছর আছে। ধরেন বর্তমানে কেউ আওয়ামী লীগের যে নেতা কর্মী আছে তারা বাড়ি ছাড়া, এনসিপির লোকজন এসে তারা বেদখল করছে, এখন সে দখলে আছে এবং আওয়ামী লীগের যে নেতা কর্মী সে দেওয়ানি আদালতে দ্বারেও যায় নাই। 12 বছর পরে, 12 বছর পরে আইসা 13 বছর পরে আসছে। 13 বছর পরে যদি আসে, তাহলে 13 বছরের পরে আসার মানে কি? যে 12 বছর ধরে দখল আছে সে তো ওই সম্পত্তির কি হয়ে গেছে? মালিক হয়ে গেছে। আর কি সত্য তৈরি হয়েছে? দখলি সত্য। এখন 13 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছে, এখন সে বাংলা সিনেমার মতো প্রতিশোধ নিছে যে আমার বেদখল করছিলি, আজকে তোরে বেদখল করব। তারে যদি বেদখল করছিলি, যারে বেদখল করলো, বলেন তো সে কি 12 ধারা মামলা করতে পারবে কিনা? পারবে। সে তো, সরি, 842 ধারা মামলা করতে পারবে কিনা? অবশ্যই পারবে। কেন? তারও তো ওই যে সত্য তৈরি হয়েছে। কি সত্য? দখলি সত্য। বুঝতে পেরেছেন? তাহলে 8 ধারার মামলা মালিকানা সত্য থাকলেও করা যাবে, দখলি সত্য থাকলেও করা যাবে। এবার আসেন 9 ধারা। অন্যদিকে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের জন্য 9 ধারায় মোকদ্দমা দায়ের করা যায়, গোল দিবেন, একটি ক্ষেত্রে। কয়টা ক্ষেত্র? একটা। শুধুমাত্র বাদীর পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করা যায় যে ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, বাদীর সম্মতি ছাড়া এবং আইনগত পন্থা ব্যতীত তাকে দখলচ্যুত করা হয়েছে। কিভাবে? আইনগত পন্থা ব্যতীত এবং বাদীর সম্মতি ছাড়া। সুতরাং দেখেন, সুতরাং 8 ধারায় মোকদ্দমা দায়ের করা যায় সত্যের উপর ভিত্তি করে, আন্ডারলাইন করেন, বেস্ট অন টাইটেল, বা দখলি সত্যের উপর ভিত্তি করে, বেস্ট অন পজেসরি টাইটেল। এই কারণে 8 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে যে ব্যক্তির স্থাবর সম্পত্তিতে সত্য আছে, বা গোল দিবেন কি আছে? দখলি সত্য আছে। সত্য, দখলি সত্য, মালিকানা সত্য, বুঝছেন তো? আচ্ছা। 9 ধারায় মোকদ্দমা দায়ের করা যায়, আন্ডারলাইন করবেন, পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে, এ সুট মেয়ারলি বেসড অন প্রিভিয়াস পজিশন। 9 ধারার মামলায় আপনি সত্য রিলেটেড কোনো কথা বললে কাজ হবে না। 9 ধারায় মামলা করলে আপনার দেখাইতে হবে আপনি দখলে ছিলেন, আপনার বেদখল করতে, যে ক্ষেত্রে বাদীর সম্মতি এবং আইনগত পন্থা ছাড়া, অর্থাৎ বলপূর্বক তাকে দখলচ্যুত করা হয়েছে। তো আমরা এখানে দুইটা উদাহরণ পড়বো, ছোট্ট ছোট্ট, একটু দ্রুত পড়ে ফেলি। দেখেন উদাহরণ দুইটা পড়লে ভালো বুঝবেন। যে উদাহরণ 1 পাইছেন বইতে? যেমন 8 ধারায় সত্য বা দখলি সত্যের উপর ভিত্তি করে, আর গোল দিবেন, উচ্ছেদের মোকদ্দমা দায়ের করা যেতে পারে। ইংলিশটা আন্ডারলাইন করবেন, এ সুট ফর ইজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল। ইজেক্টমেন্ট মানে হলো উচ্ছেদ। বাংলায় যদি আসে যে উচ্ছেদের মামলা করে, কত ধারায়? 8 ধারায়। এ সুট ফর ইজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল, কত ধারায়? 8 ধারায়। দেখেন, আরিফ উত্তরাধিকার সূত্রে এক খণ্ড জমির মালিক হয়, বিথিকা উক্ত জমির দখলে ছিল এবং সে জমির মালিকানা দাবি করে। এই ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সত্যের উপর ভিত্তি করে সম্পত্তি উদ্ধারের জন্য এবং বিথিকাকে জমি থেকে উচ্ছেদের জন্য আরিফ কত ধারায় মামলা করবে? 8 ধারায়। কত ধারায় বলেন? 8 ধারায়। এখন আমি একটা কথা বলে যাই, এই জায়গার থেকেই শিখাই যাই যে 8 ধারার মামলার তামাদি মেয়াদ কত বছর বলছিলাম? শুনেন, আচ্ছা শুনেন, বললাম যে 8 ও 42 ধারার মামলার তামাদি মেয়াদ কত? 12 বছর। এখন সামনে পড়বো, বাট এই জায়গায় ব্যাখ্যা দিয়ে যাই যে এই 12 বছর যে তামাদি মেয়াদ, এই তামাদি মেয়াদ তামাদি আইনের 142 অনুচ্ছেদেও বলছে, 144 অনুচ্ছেদেও বলছে। আমার কথা শুনেন, বই কেউ দেখেন না। 8 ও 42-এর তামাদি মেয়াদ
12 বছর। 142 অনুচ্ছেদেও বলছে 12 বছর, 144 অনুচ্ছেদেও বলছে 12 বছর। বুঝছেন? এখন প্রশ্ন হলো যে 142-ও 12 বছর, 44-ও 144 অনুচ্ছেদেও 12 বছর, তাহলে দুই জায়গায় তো 12 বছর, দুই অনুচ্ছেদ দেওয়ার কারণ কি? কারণ হলো যে যদি আপনি বেদখল হন তাহলে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা করতে হবে, এটা হলো 142। আর যে ক্ষেত্রে আপনি বেদখল হন নাই কিন্তু আপনি মালিক, দখল চাইতেছেন, সেই ক্ষেত্রে ওই অস্বীকার করার 12 বছরের মধ্যে মামলা করতে হবে, এটা হলো 144। আবার বলবো, সমস্যা নাই। আপনি বেদখল হইছেন, উদাহরণ শুনেন, এই যে হিজবুল সাহেব একটা জমির মালিক, ওনারে এসে এলাকাবাসী বেদখল করছে, তাহলে হিজবুল সাহেব বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা করবে, এটা কত? 142 অনুচ্ছেদ। এইটা তো বুঝতেন। কিন্তু যে ক্ষেত্রে হিজবুল সাহেব মালিক, হিজবুল সাহেব ওনার বাবার মালিক, বাবার সূত্রে, উত্তরাধিকার সূত্রে বাবার জমির মালিক, এখন হিজবুল সাহেব যখন ওই জমির দখল নিতে গেল, দেখলো যে ওই দখলে ওনার বড় চাচা আগে থেকে আছে, আর চাচা বলতেছে যে বাবাজি এই জমির মালিক তো তোমার বাপ না, এই জমির মালিক হলাম আমি, বাট অ্যাকচুয়ালি এই জমির মালিক কে? হিজবুল সাহেব। কিন্তু হিজবুল সাহেব কি এখনো বেদখল, মানে উনি তো বেদখল আগের থেকেই রয়েছে, বেদখল তো হয় নাই। তাহলে এই ক্ষেত্রে যে যেদিন চাচা বললো যে আমি জমির মালিক, সেদিন থেকে মামলা করতে হবে 12 বছরের মধ্যে, এটা হলো 144। আবারও ভালো উদাহরণ দিই, ধরেন আপনি একটা একটা বাড়ি কিনতেন, বড় বাড়ি, ওই বাড়িতে 40টা ফ্ল্যাট আছে। এখন মালিক যে তার কাছ থেকে কিনলেন তারা তো টাকা পয়সা বুঝাই দিচ্ছেন, এখন আপনি যখন দখলে যাইতে গেলেন দেখলেন যে 35টা ফ্ল্যাট ফাঁকা, আর 5টা ফ্ল্যাট যারা আছে তারা ছাড়ে না দখল, বলতেছে এই ফ্ল্যাটের মালিক তারা। এখন ওই 5 জনের যদি আপনি উচ্ছেদের মামলা করতে চান, 842, 12 বছর, কিন্তু এই 12 বছর 144-এ, 142 না, কারণ ওই 5 জনকে আপনাকে দখল করছে, করে নাই, ও তারা তো আগে থেকেই দখলে আছে, তারা আপনার সত্তরে অস্বীকার করতেছে। তাহলে সত্তরে অস্বীকার করলে 144, আর আপনি দখলে ছিলেন, বেদখল হইছেন, সেক্ষেত্রে কত? 142। বুঝলেন কিনা? মনিক সাহেব বুঝেন নাই? এই যে এই উদাহরণটা পড়ি, এই উদাহরণটা ঠান্ডা মাথায় যেটা পড়লাম, কেউ কাউরে বলবেন না, দেখি পারেন কিনা। মাত্র যেটা বললাম যে এ উত্তরাধিকার সূত্রে এক খণ্ড জমির মালিক হয়, বি উক্ত জমির দখলে ছিল এবং সে জমির মালিকানা দাবি করে। এই ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সত্যের উপর ভিত্তি করে সম্পত্তি উদ্ধারের জন্য এবং বি কে জমি হতে উচ্ছেদের জন্য এ 8 ধারায় মামলা দায়ের করতে পারে, পারে না? এখন এই 8 ধারার মামলাটা তো 12 বছর, এটা আমরা জানি। বলেন তো এই জায়গায় 142 না 144, কোনটা প্রযোজ্য হবে? অনলাইনে কমেন্ট করেন তো। 44 কয়জন হাত তোলেন তো? আর 42 কয়জন? আচ্ছা, 42 কেন হবে? আবার বি উক্ত জমির উত্তরাধিকার সূত্রে মালিক তো এ, কিন্তু বি উক্ত জমির দখলে ছিল এবং সে জমির মালিকানা দাবি করে। বি তো আগে থেকেই দখলে ছিল। এই ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রের উপর ভিত্তি করে সম্পত্তি উদ্ধারের জন্য বি কে উচ্ছেদের জন্য মামলা এ 8 ধারাই করবে, বাট এই ক্ষেত্রে 142 না, 100 কত? 144। হ্যাঁ, বেদখল করা তো হয় নাই। যদি এরকম হতো যে অলরেডি দখলে আছে, বিয়ে এসে তারা বেদখল করছে, তাহলে আসতে কত? 142। বুঝছেন কি ইসমাইল, বোঝেন নাই? ভাই খুব সহজ, বিষয়টা হচ্ছে আপনি, আপনারা দিয়ে বুঝাই, বলেন। হ্যাঁ, আপনি কোনোদিনই দখলে ছিলেন না কিন্তু আপনি মালিকানা দাবি করতেছেন, সেই ক্ষেত্রে হলো 144। আর আপনি মালিক ছিলেন, দখলে ছিলেন, আপনারা বেদখল করতে, সেই ক্ষেত্রে হলো 142। বুঝছেন? হ্যাঁ জুনাইরা বলেন, আনমিউট করে দিছি, বলেন। আসসালামাইকুম স্যার। স্যার একটু জিনিসটা হচ্ছে আমি যদি পৈতৃক ভাবে মালিক হই, হ্যাঁ, আমি যদি সে যদি আমার সত্ত্ব অস্বীকার করে,
তাহলে 144 ধারায় 12 বছরে করব। আর যদি জি সে আমাকে সত্য অস্বীকার করে এবং বেদখলও করে তাহলে আমি 142 অনুচ্ছেদে করব, এটাই তো? জি 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 থ্যাংক ইউ স্যার। জি। আপনি কোনোদিনই বেদখল হন নাই, কিন্তু আপনি মালিক। বেদখল হইনি মানে কি, মানে অলরেডি ওই জায়গায় একজন দখলে আছে, তাহলে আমি মালিক হিসেবে দখল চাইতেছি, সেই ক্ষেত্রে হলো 144। আর আমি দখলে ছিলাম, আমার এসে বেদখল করছে, আমি আবার দখল চাইতেছি, সেই ক্ষেত্রে হলো 142। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। উদাহরণ 2 আসি। এ এক খণ্ড জমির দখলে ছিল, বি এ কে সম্মতি এবং আইনগত পন্থা ব্যতীত উক্ত দখল হতে দখলচ্যুত করে। সবাই মনোযোগ দেন, কথা বলেন না। এক্ষেত্রে এ তার পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে দখল পুনরুদ্ধারের জন্য 9 ধারায় মামলা দায়ের করতে পারে। এক্ষেত্রে সত্ত্ব বা মালিকানা ছিল কি ছিল না তা বিবেচ্য বিষয় না। পূর্ববর্তী দখল ছিল কিনা বা সম্পত্তি ছাড়া বা আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে কিনা সেটাই 9 ধারার বিবেচ্য বিষয়। সো বিমল সাহেব বোধহয় বোঝেন নাই। স্যার এখানে কি সত্য প্রমাণের প্রয়োজন নেই স্যার, এখানে বোঝানো হয়েছে স্যার। 9 ধারায় কোনো সত্য প্রমাণের দরকার নাই। 9 ধারা হলো আমার বেদখল করছে, আমি বেদখল হওয়ার 6 মাসের মধ্যে মামলা করছি, এই হলো 9 ধারা। থ্যাংক আপনি ইউ 9 স্যার। ধারা মামলায় সত্য দেখাইলেও কাজ হবে না। সত্যের কথা আসবে কিসে? 842। না, আসতেছি সে জায়গা। জি, তো জেনে রাখা ভালো, দেখেন 8 ধারায় মকদ্দমা সত্য বা দখলী সত্যের উপর ভিত্তি করে উচ্ছেদের মামলায় সুট ফর রিজেক্টমেন্ট অন দ্য বেসিস অফ টাইটেল নামেও পরিচিত। বিমল সাহেব, আপনি একটা বাড়ি কিনছেন, তো বাড়ি যেটা কিনছেন সেই বাড়িতে কি কেনার আগে কি আপনার দখলে থাকার কথা? কেনার পরে নয় দখলে যাওয়ার কথা, এটা তো নিয়ম। তো এখন আপনি বাড়ি কেনার পরে টাকা পয়সা সব কিছু তারে দিয়ে দিচ্ছেন, এখন যখন আপনি দখলে যাবেন দেখলেন যে ওই বাড়ির অর্ধেক দখল করে আরেকজন দাবি করতেছে যে এইটুকুর মালিক সে, কিন্তু টাকা দিয়ে কিনছেন তো আপনি, এখন তারে আপনার উচ্ছেদের মামলা করতে হবে। 842 ধারা মামলা করতে হবে না? এই জায়গা হলো 144। 144 যে আপনি মালিক, কিন্তু আপনি তো শুরু থেকে দখলে ছিলেন না, শুরু থেকে সে দখলে আছে আর আপনার সত্ত্বের অস্বীকার করতেছে, সেই ক্ষেত্রে হলো আপনি 12 বছরের মধ্যে করবেন 144। কিন্তু যদি এরকম হতো যে আপনি জমির মালিক, টাকা দিয়ে কিনছেন, 5 মাস ওই জমিতে আছেনও, হঠাৎ করে ওই একদল লোক এসে আপনার বেদখল করছে, তাহলে যখন আপনি বেদখল হলেন তার 12 বছরের মধ্যে আপনি 842-এর মামলা করবেন, এটাই হলো 142। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আমরা চলে আসি। দেখেন, যে ব্যক্তি 8 ও 9 ধারার মকদ্দমা দায়ের করতে পারে। 8 ধারার অধীন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে আন্ডারলাইন করেন দখলের অধিকারী ব্যক্তি, পারসন এন্টাইটেলড টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, পুনরুদ্ধার মামলা দায়ের করতে পারে। বুঝতে পারছেন? আর 9 ধারার মামলা তো আমরা জানি যে এই যে এটা একটু দেখেন, 9 ধারার অধীন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার করার মকদ্দমা দায়ের করতে পারে সম্মতি ছাড়া এবং আইনগত পন্থা ব্যতীত যে ব্যক্তিকে দখলচ্যুত করা হয়েছে অথবা, আন্ডারলাইন করবেন, তার দ্বারা দাবিদার অন্য কোনো ব্যক্তি, এনি পারসন ক্লেমিং থ্রু হিম, মানে যারে বেদখল করছে সেও মামলা করতে পারে, অথবা সে যদি কাউরে বলে যে তুমি মামলা করো সেও করতে পারে। তো এই জায়গায় দখলের অধিকারী ব্যক্তি, এটা আমরা পড়বো না, টোটালি বাদ দেন, পড়বোই না। যেভাবে সম্পত্তিতে সৃষ্টি সত্য সৃষ্টি হয় এটাও পড়বো না, নিচে আছে দখলি সত্যর ভুল ব্যাখ্যা, এইটাও আমরা পড়বো না, এই সব বাদ। বুঝছেন? বিগত বছরের প্রশ্নে চলে আসি। এই ব্যাখ্যা পড়লে আপনি আরো ভুলে যাবেন, এই ব্যাখ্যা পড়ার প্রয়োজন নাই। বিগত বছরের প্রশ্নে আসি। দেখেন যে আপনি জাস্ট একটা কথাটা বুঝতেন, ওই জায়গায় গোল দিয়ে লেখছিলাম না মালিক, দখলের অধিকারী, স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি মানে কি? মালিক। আর তারা, আর যদি বলে বেআইনি ভাবে কারে দখলচ্যুত করা হয়েছে তাহলে কত? 9 ধারা। বিগত বছরের প্রশ্ন যে জমি থেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে সত্য দখল, সত্য শব্দটা বললেন, সত্য মানেই 842, আর 842-এর তামাদি মেয়াদ কত বলে? 8 বছর। এই যে দেখেন, দেখুন তামাদি আইন 1908-এর 142 অথবা 144 অনুচ্ছেদ। আমরা কিন্তু এখন 142-এর 144-এর ব্যাখ্যা জানি না? ব্যাখ্যা জানি, জি। তো আমরা এখন চলে আসি যে 8 ও
নয় ধারার মকদ্দমার ক্ষেত্রে বাদীকে যা যা প্রমাণ করতে হবে, সহজ কথা, 8 ধারায় আপনার দখল প্রমাণ করলেও হবে, না করলেও হবে, যেটা প্রমাণ করা লাগবে সেটা হলো সত্য। আর 9 ধারায় প্রমাণ করতে হবে কি দখল বেদখল, আমি দখলে ছিলাম, আমার বেআইনি ভাবে বেদখল করতে, এটা হলো মূল কথা। এই যে দেখেন, 8 ধারার অধীন মকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে স্থাবর সম্পত্তিতে বাদীর সত্য ছিল, ওই যে বলতেন কি ছিল সত্য। বাদীর উক্ত সম্পত্তিতে আন্ডারলাইন করেন দখল ছিল কিনা তা প্রমাণ না করলেও চলবে, দখল থাকতেও পারে নাও পারে। অর্থাৎ 8 ধারার অধীন আপনাকে দেখাতে হবে সত্য বা মালিকানা আছে, এবং তা চুক্তি বলে হোক, আন্ডারলাইন করেন চুক্তি বলে হোক, চুক্তি বল মানে হলো কিনছি সেটা, আর উত্তরাধিকার সূত্রে হোক, উত্তরাধিকার সূত্র মানে ওই যে কর্তৃক সূত্রে পাইলাম, বুঝতে পারছেন? এরপর দেখেন 9 ধারায় বাদীকে যা প্রমাণ করতে হবে, 9 ধারার অধীন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার মকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হবে সম্পত্তিতে বাদীর আন্ডারলাইন করেন দখল এবং কি বেদখল, সে দখলে ছিল এবং তারে বেদখল করা হয়েছে, এতটুকু মনে রাখলেই হবে, দখল আর বেদখল। এবং 3 নাম্বার পয়েন্টটা দেখেন যে বেদখলটি মামলা দায়েরের গোল দিবেন পূর্ববর্তী 6 মাসের মধ্যে। আপনি যদি বলেন আমি 2 বছর আগে বেদখল হয়েছি, হবে? কারণ 9 ধারা মামলা তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। আর এই জায়গায় আমরা আর কিছু পড়বো না, এই জায়গায় জাস্ট আর একটা জিনিস পড়বো, সেটা হলো এই যে দেখেন যে যথাযথ আইনগত পন্থা ছাড়া, আদারওয়াইজ দেন ইন ডিউ কোর্স অফ ল, যথাযথ আইনগত পন্থা ছাড়া, এই বিষয়টা আসলে কি এটা একটু দেখবো। দেখেন, নিম্নলিখিত ক্ষেত্রে আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত ব্যক্তিকে 9 ধারায় প্রতিকার মঞ্জুর করতে পারে। বাড়ি ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হওয়ার, এই আপনারা শুনেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার। জি স্যার। ইকবাল সাহেব, আপনার সমস্যা, আমার না। যদি শোনা যায়। সকলে শুনতে সমস্যা হয় তাহলে সমস্যা আমার, আর যদি 2-1 জনের শুনতে সমস্যা হয় তাহলে শুনতে সমস্যা তার। আচ্ছা, তো আপনি একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করেন ইকবাল সাহেব, তাহলে নেটওয়ার্ক পাবেন। বাড়ি ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হবার পরেও ভাড়াটিয়া কর্তৃক দখল বজায় রাখা হয়েছে, বাড়ি ভাড়ার মেয়াদ শেষ, ভাড়াটিয়া বাড়ি ছাড়তেছে না, বাড়িওয়ালা বলপূর্বক ভাড়াটিয়াকে উক্ত বাড়ি হতে দখলচ্যুত করছে। বাড়িওয়ালা ওই জমির ওই বাড়ির মালিক বটে, কিন্তু তার তো অধিকার নাই যে কাউরে টেনে হিসেবে বের করে দিবে, বাট সে টেনে হিসেবে ধরেন তারে বের করে দিছে। এটা যথাযথ আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে বলে গণ্য হবে এবং ভাড়াটিয়া দখল উদ্ধারের জন্য 9 ধারায় মকদ্দমা দায়ের করতে পারবে, যদিও বাড়িওয়ালা উক্ত জমির উক্ত বাড়ির কি মালিক। কারণ ভাড়াটিয়া বলবে যে আমার তো মালিক, 9 ধারা মামলায় কি ভাড়াটিয়ার মালিকানা দেখানো লাগবে? না, ভাড়াটিয়া জাস্ট দেখাবে যে এই যে দেন সিসিটিভি ফুটেজ আমার টেনে হিসেবে বের করে দিছে। এমন মেয়াদ উত্তীর্ণ ভাড়াটিয়াকে বা লিজ গ্রহীতাকে আদালত হতে উচ্ছেদের আদেশ, এভিকশন অর্ডার দিয়ে উচ্ছেদ করতে হয়, মানে কিন্তু সেটা করা হয়নি। বাড়িওয়ালা যদি উচ্ছেদ করতেই চায় সে মামলা করেই উচ্ছেদ করবে। জি, ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উক্ত সম্পত্তিতে ভাড়াটিয়ার দখল যদিও বৈধ না, কিন্তু এমন দখল আইন দ্বারা সুরক্ষিত জুরিডিক্যাল পজিশন, মানে আমার ভাড়ার মেয়াদ শেষ কিন্তু যদিও আমি ওই বাড়ির দখলে আছি, কিন্তু তার মানে এই না যে আমারে কেউ টেনে হিসেবে বের করবে, বা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় সুরক্ষিত। বাড়িওয়ালা আইন হাতে তুলে নিয়ে এমন মেয়াদ উত্তীর্ণ ভাড়াটিয়াকে দখলচ্যুত করতে পারে না, বরং আইনগত পন্থায় যেমন আদালত হতে উচ্ছেদের আদেশ দ্বারা উচ্ছেদ করতে পারে। বুঝতে পারছেন? পরেরটা দেখেন, আর ঘটনা যদি উল্টা হতো যে আপনার বাড়িওয়ালা ভাড়াটিয়ার উচ্ছেদ করতে চায়, ভাড়াটিয়া যাচ্ছে না এই মুহূর্তে, তাহলে বাড়িওয়ালার প্রতিকার কি? 142 মামলা। আর বাড়িওয়ালা যদি তারে টেনে হিসেবে বের করে দেয় তাহলে ভাড়াটিয়ার প্রতিকার কি? 9 ধারার মামলা। বুঝতে পারছেন? তাহলে দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 21 আদেশের 95 বিধির অধীন দখল গ্রহণের জন্য নিলাম ক্রেতা দায়িকের একজন ভাড়াটিয়াকে দখলচ্যুত করেছিল। এমন দখলচ্যুত আইনগত পন্থায় দখলচ্যুত করা হয়নি হিসেবে আদালত সিদ্ধান্ত প্রদান করে এবং ভাড়াটিয়া কর্তৃক 9 ধারায় দখল উদ্ধারের মকদ্দমা আদালত কি রাখে? বহাল রাখে। কারণ নিলাম ক্রেতা ক্রয়কৃত সম্পত্তি দখলে নেওয়ার জন্য দেওয়ানি কার্যবিধি 1908-এর 21 আদেশের 96 বিধিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করেনি। আচ্ছা, এটা অপ্রাসঙ্গিক, জাস্ট মনে রাখবেন যে
একজন ব্যক্তি ধরেন বেআইনি ভাবে বেদখলে আছে, কিন্তু তারে আমি টেনে হিস্টে বেদখল করতে পারবো না। তারে আমি যদি বেদখল করতে চাই, এটা করতে হবে কোন উপায়? ব্যাপারটা অনেকটা এরকম যে একজন আইসে আপনার পরিবারের একজনকে হত্যা করছে, পরে 10 দিন পরে যায় যদি আপনি তার পরিবারের একজনকে হত্যা করেন, অপরাধ হবে না? অবশ্যই হবে। হত্যা যদি এই ক্ষেত্রে আপনার হত্যা করছে, কিন্তু আপনার প্রতিকার পাইতে হবে কিভাবে? আদালতের মাধ্যমে। সো যদি এরকম হয় যে সে তার ভাড়াটিয়ার মেয়াদ শেষ কিন্তু সে দখলে আছে, সে একটা বেআইনি করছে, বেআইনি কাজ করছে, ঠিক আছে, বাট তারে আপনি বেআইনি ভাবে বেদখল করতে পারবেন না। আপনার আবার এই জায়গায় আইনের আশ্রয় নিয়েই তাকে বেদখলটা করতে হবে। বিগত বছর প্রশ্ন দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? কি বলেন? দখল ও বেদখল। এখন আমরা এখানে চলে আসি তামাদি মেয়াদ। 8 ও 9 ধারার মামলার তামাদি মেয়াদ মালিকানা সত্ত্বের ভিত্তিতে বা দখলি সত্ত্বের ভিত্তিতে 8 ধারা সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার কত বছর? 12 বছর। এই যে দেখেন, দখলচ্যুত হওয়ার বা দখল পরিত্যাগ করার দিন হতে 12 বছরের মধ্যে 142 এবং 144 লেখেন, এবং লেখেন 142 এবং কত? 144 লিখছেন? অপরদিকে 9 ধারা স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা দায়ের কত দিন? 6 মাস। দখলচ্যুত হওয়ার দিন থেকে 6 মাস কত দিন? কত অনুচ্ছেদ? তামাদি আইনের 3 অনুচ্ছেদ। আমরা তামাদি আইনের অনুচ্ছেদ গুলো এখন থেকে যদি মনে রাখি, তাহলে যখন তামাদি আইন পড়তে যাবো দেখবো যে অধিকাংশ অনুচ্ছেদ হয়ে গেছে। ওই যে দেওয়ানিতে কিন্তু অনেক অনুচ্ছেদ পাইছি, মামলা খারিজ আদেশ রদ 163, একতরফা ডিগ্রি রদ 164, কায় মোকাম 176 177, তারপরে আপিল পুনরুদ্ধার 168, আপিল পুনঃশুনানি 169, এরকম অনেক তারপর নিঃস্ব ব্যক্তি 170, এরকম আছে আর কি। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন চলে আসি বিগত বছরের প্রশ্ন। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 9 ধারার অধীন দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সময়সীমা বেদখলের তারিখ হতে কতদিন? 6 মাস। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, স্থাবর সম্পত্তি হতে দখলদারের গোল দিবেন সত্য অস্বীকার পূর্বক বেদখল করা হলে। সত্য অস্বীকার পূর্বক, সত্যর কথা যখন চলে আসছে কত বছর? 12 বছর। বাদ বাকি যে যা আছে এটা পারবেন। আমরা চলে এসে 8 ধারা এবং দেওয়ানি কার্যবিধির প্রয়োগ। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 8 ধারায় বলা হয়েছে, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত পন্থায় উদ্ধার করতে পারে। সে মামলা 8 ধারাই করতেছে, বাট উদ্ধার করবে কোন জায়গায়? দেওয়ানি কার্যবিধির উল্লেখিত পন্থায়। এবং এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রিটি দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 35 ও 36 বিধি অনুযায়ী বলবৎ করা যেতে পারে। এটা মনে না রাখলে সমস্যা নাই, জাস্ট মনে রাখেন উদ্ধার করবে কোন পদ্ধতিতে? দেওয়ানি কার্যবিধি। বিগত বছরের প্রশ্ন ভিভিআই এটা। A person entitled to the possession of a specific immovable property may recover it in the manner prescribed by the, মানে a person entitled to the possession of a specific immovable property মানে হলো যে স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি মে রিকভার, উদ্ধার করতে পারে, ইট ইন দ্য ম্যানার, সেই পদ্ধতিতে, প্রেসক্রাইব বাই দা, যা বলা হয়েছে কোন আইনে? দেওয়ানি কার্যবিধি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908। এখন আমরা চলে এসে 8 ও 9 ধারার সরকারের বিরুদ্ধে কি মামলা করা যায় কিনা। এটা আগেই জানি, 8 ধারার মামলা সরকারের বিরুদ্ধে সবার বিরুদ্ধে করা যায়, কিন্তু 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। কেউ যদি সরকার কর্তৃক কোনো সম্পত্তি হতে বেদখল হয়, তবে 9 ধারার বিধান মতে সরকারের বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। 9 ধারা বিধান করা হয়েছে, আন্ডারলাইন করবেন, এই ধারার অধীন সরকারের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। নো সুট আন্ডার দিস সেকশন বি ব্রট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। তাহলে কার বিরুদ্ধে 9 ধারা মামলা করা যাবে না? এটা কোথায় বলেছে? 9 ধারায়। তবে দেখেন, তবে সরকারের বিরুদ্ধে 8 ধারার বিরুদ্ধে 8 ধারার বিধান মধ্যে সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা এবং 42 ধারার অধীন সত্য ঘোষণা মোকদ্দমা দায়েরে কোনো বাধা নেই। যেহেতু সরকার আইনগত পন্থা ছাড়া
কোনো ব্যক্তিকে দখলচ্যুত করতে পারে না। তাই যদি কোনো ব্যক্তি মনে করে তাকে আইনগত পন্থা ব্যতীত দখলচ্যুত করা হয়েছে, তাহলে দখল উদ্ধারের জন্য গোল দিবেন সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের বিরুদ্ধে রিট করতে পারে। এই কথাটার অর্থ হলো যে সরকার আপনারা বেদখল করছে, কিন্তু সরকার বেদখল করছে, আপনি মালিক না, বাট সরকারও যেভাবে বেদখল করছে এটা আইনগত পন্থায় হয় নাই। তাহলে আপনার প্রতিকার হলো বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা। বুঝতে পেরেছেন? বিগত বছরের প্রশ্ন পড়ে নিয়েন, এগুলা পারবেন এক একবার পড়লে। পরেরটা দেখেন, 9 ধারার অধীন প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে প্রতিকার। 9 ধারার বিধান অনুযায়ী দায়েরকৃত মামলায় প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না। 9 ধারার মামলায় যদি কোনো আদেশ বা ডিক্রি দেয়, এর বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিউ করা যাবে না। ওই 9 ধারাই বলছে। তাহলে কি করা যাবে? রিভিশন। বুঝতে পারছেন? এই যে নিচে দেখেন, রিভিশন করা যাবে। 9 ধারায় প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। 9 ধারায় প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন করলে গোল দিবেন হাইকোর্ট বিভাগে। কারণ আমরা জানি ডিক্রির বিরুদ্ধে রিভিশন করলেই চলে যায় কোথায়? করছি না? ডিক্রির বিরুদ্ধে রিভিশন করলেই হাইকোর্টে, এবং আদেশের বিরুদ্ধে রিভিশন করলে সেটা জেলা জজেও যাইতে পারে, হাইকোর্টেও যেতে পারে। জেনে রাখা ভালো। দেখেন, 8 ধারায় প্রদত্ত কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। বিগত বছরের 1 নম্বর প্রশ্নটা ভিভিআই আপনাদের আসার খুব সম্ভাবনা আছে। No dash shall lie from an order or decree passed in any suit instituted under this section, nor shall any dash of an order or decree be allowed. আগে আপিল, পরে কি? রিভিউ। মানে ওই যে 9 ধারার আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ কিছুই করা যাবে না। কি হবে? আপিল বা রিভিউ। মানে অপশনে আপিল হবে আগে, রিভিউ হবে পরে। আর প্রশ্ন যা আছে পড়ে ফেলবেন। আমরা চলে আসি 9 ধারার মামলার ক্ষেত্রে কি 2-12-10 নীতি প্রযোজ্য হবে কিনা। এখানে একটা কথা শুনেন, আমি বলে দিই, যদিও প্রথমে যখন বলছি তখনই বুঝাইছি। সেটা হলো, ভাই, রেস জুডিকাটাটা কি? রেস জুডিকাটা হলো একই পক্ষগণের মধ্যে একই বিচার্য বিষয় নিয়ে এখতিয়ার সম্পন্ন আদালতে একবার যদি কোনো বিষয় নিষ্পত্তি হয়ে যায়, পরবর্তীতে ওই একই পক্ষগণের বিরুদ্ধে পরবর্তী মামলা কি হবে? পালিত হবে। এটা হলো রেস জুডিকাটা। আর কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হলো যে কারণ বা যে যুক্তি আপনি আগের মামলায় দেখাতে পারতেন, আগের মামলায় যদি না দেখান পরের মামলায় দেখাতে পারবেন। 11-4 নম্বর ব্যাখ্যা, দেওয়ানি কার্যবিধির 11 ধারার 4 নম্বর ব্যাখ্যা। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, 9 ধারার মামলায় যদি আপনি হেরে যান, তাহলে 9 ধারার মামলা আপনি করতে পারবেন না। এই ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য। 9 ধারার মামলায় হেরে গেলে 9 ধারার মামলা আবার করতে পারবো না। তবে 9 ধারার মামলা যদি আমি হেরে যাই, তাহলে 8 ও 42-এর মামলা করতে পারবো। এই ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে না, কারণ এই স্বাধীনতাটুকু দিয়েছে কত ধারায়? 9 ধারায়। 9 ধারায় বলছে যে এই মামলায় এই দখল ছাড়াও যদি আরো সত্য থাকে, সত্যের প্রতিকারও সে পেতে পারবে। এই একটু পড়ি, দেখেন। বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তিকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা একটি সংক্ষিপ্ত প্রতিকার দিয়েছে, কিন্তু সংক্ষিপ্ত প্রতিকার দিয়েছে যে ব্যক্তি দখলচ্যুত হয়েছে সে সত্য প্রমাণ ছাড়া শুধুমাত্র তার পূর্ববর্তী দখল প্রমাণ করে 9 ধারায় দখল পুনরুদ্ধার করতে পারে। 9 ধারা স্থাবর সম্পত্তিতে দখল উদ্ধারের জন্য মকদ্দমা দায়ের করা হলে এবং উক্ত মামলায় আদালত ডিগ্রি দিলেও উক্ত একই সম্পত্তির বিষয়ে আন্ডারলাইন করবেন সত্য প্রমাণ করে দখল পুনরুদ্ধার করতে 8 ধারায় নতুন মামলা দায়ের করা যাবে, এবং এই ক্ষেত্রে 9 ধারা কোনো বাধা হবে না। মানে আপনি 9 ধারায় যদি হেরে যান, 8 ধারায় মামলা করতে পারবেন। কেন পারবেন? এই যে দেখেন, কারণ 9 ধারায় বিধান করা হয়েছে, আন্ডারলাইন করবেন পুরোটা, এরূপ সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে এবং দখল উদ্ধার করতে এই ধারার কোনো কিছুই কোনো ব্যক্তিকে মকদ্দমা দায়ের করা হতে বারিত করবে না। মানে আপনি যদি সত্য প্রমাণ করতে চান বা এই সম্পত্তি দখল উদ্ধার করতে চান, তাহলে এই ধারার কোনো কিছুই আপনার কি করবে না? বারিত করবে না। এই যে দেখেন, নাথিং ইন দিস সেকশন shall bar any person from suing to establish his title to such property and to recover possession thereof. বুঝছেন? এই যে দেখেন, 9 ধারার মামলায় যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ উক্ত সম্পত্তিতে তার সত্য প্রমাণ করে 8 ধারায় নতুন মামলা দায়ের করতে পারবে,
এবং এই ক্ষেত্রে রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে না। কিন্তু 9 ধারার মামলায় যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে নতুন করে 9 ধারার মামলা করতে পারবে না। যদি করে তাহলে দোবারা 10 নীতি অনুযায়ী মামলাটা খারিজ হবে। এই প্যারাটা ব্র্যাকেটে আটকায় 3টে স্টার দেন। এই প্যারাটা ব্র্যাকেটে আটকায় স্টার দেন 3টা দিছেন। আমরা একটা উদাহরণ দেখি, দেখেন। এ বি এর বিরুদ্ধে দখল উদ্ধারের জন্য 9 ধারার মামলা দায়ের করলো। আদালত এর বিরুদ্ধে ডিক্রি দিল। পরবর্তীতে সত্য প্রমাণ করে দখল উদ্ধারের জন্য 8 ধারায় নতুন মামলা দায়ের করতে পারবে, কারণ সে 9 ধারার মামলায় হারছে। তাহলে 8 ও 42 তো দায়ের করতে পারবে। কিন্তু দখলের জন্য 9 ধারায় নতুন করে মামলা দায়ের করতে পারবে না, কারণ দখলের বিষয়টি ইতিমধ্যে কি নিষ্পত্তি হয়ে গেছে। বুঝছেন? আর পরের অংশ পড়া লাগবে না, এইটুক বাদ, যে ক্ষেত্রে দখলযুদ্ধবাদী 6 মাসের মধ্যে মামলা দায়ের না করে, এটা করবো না। আমরা চলে আসি কোর্ট ফিসে। 8 ও 9 ধারার মামলায় কোর্ট ফি। 8 ধারায় বল দিবেন আনুপাতিক বা অ্যাড কোর্ট ফি দিতে হবে। আনুপাতিক বা অ্যাড ভ্যালুরাম। কিন্তু 9 ধারার মামলায় বিষয়বস্তুর মূল্যের উপর যে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিবে তার অর্ধেক ফি দিতে হবে। অর্থাৎ 100 টাকা যদি অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি হয়, 9 ধারায় দিতে হবে কত? 50 টাকা। বিগত বছরের প্রশ্ন দেখেন, নিম্নবর্ণিত কোন মামলায় অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হবে না? দলিল বাতিল, চুক্তি বলবৎকরণ, দখল পুনরুদ্ধার, বন্টন। এটা বন্টন হবে না, এটা উত্তর লেখেন দখল পুনরুদ্ধার। দখল পুনরুদ্ধার। বন্টনে কখনো অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দেয়, কখনো ফিক্সড দেয়। যদি দখলে থাকে তাহলে ফিক্সড, আর দখলে না থাকলে অ্যাড ভ্যালুরাম। হ্যাঁ, এটার উত্তর হবে দখল পুনরুদ্ধার। আর সেলফ প্র্যাকটিসে বাদ বাকি যত প্রশ্ন আছে সব ভিভিআই, সব কষ্ট করে পড়ে ফেলবেন, মুখস্থ করেন না। বাসায় গিয়ে মিলাবেন যে যা 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 পড়লাম এর সাথে আমার মিলে কিনা। বুঝছেন? তাহলে আজকে আমাদের 9 ধারা পর্যন্ত পড়া শেষ। যদি আপনাদের অনলাইন অফলাইনে যারা আছে, যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। আগামীকাল মঙ্গলবার আপনাদের পড়া নাই, বুধবারে পড়া আছে। বুধবারে বিকাল 5টায় এবং বুধবারে দেওয়ানি কার্যবিধির ক্লাস টেস্টও থাকবে। দেওয়ানি কার্যবিধির বলে দিই 41 আদেশ থেকে 50 আদেশ পর্যন্ত। 41 থেকে 50। আর দেওয়ানি কার্যবিধির 100 মার্কের পরীক্ষা আছে, কবে জানেন তো? শনিবারে। জি, 50 আদেশ। এই আর কি, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আজকে এই পর্যন্তই।